আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাই যুক্ত হয়ে যান এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি লিঙ্কগুলো একটু দিয়ে দিই গ্রুপে, আপনারা সবাই একটু কমেন্ট করে জানান যে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, নুসরাত জাহান তমাবু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। পলাশ দাদা আদাব। সর্বদা দাদা আদাব। হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে। তার মানে আমরা মোটামুটি সবাই চলে আসছি, আমরা শুরু করব। কারণ আসলে রোজা রেখে সারাদিন কথা বলার মতো এনার্জি নাই। তারপরে যেহেতু আমরা লেট করব না, পড়াশোনার মধ্যেই থাকতে হবে। কারণ যত লেট করব ততই আমাদের মনে করেন যে চাকরি থেকে পিছিয়ে যাইতে হবে। তো আমরা আজকে অনেক কিছু আলোচনা করব, কারণ ঈদের আগে আমাদের একটু মোটামুটি অনেক বেশি বেশি আলোচনা করা উচিত। বেশি বেশি শিখে গেলে আপনার বন্ধের মধ্যে মোটামুটি অনেক বেশি প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো বাকিদের অ্যান্সার আমি পরে দিব, আমি শুরু করে দিই। যেহেতু আমাদের অ্যাটেন্ডেন্স অনেক বেশি, সবাই মোটামুটি চলে আসছে। হ্যাঁ, তিশা আপু আদাব। শ্যামল ভাইয়া আদাব। আচ্ছা, তো আজকে আমাদের যেটা ছিল পড়া, তো গতদিন আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম ইকোনমিক যে টপিকটা, সেটা নিয়ে কিন্তু আমাদের অ্যানালাইসিস ছিল যে আমরা অর্থনৈতিক যে টপিকটা সেটা কিভাবে আলাদা করতে পারি এবং কিভাবে আমরা এটা প্র্যাকটিস করবো, তাই না? ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আর আলাদা আলাদা করে দিচ্ছি না, আমরা পড়াশোনার মধ্যে চলে যাচ্ছি, কারণ আজকে আমাদের অনেক কিছু আলোচনা করতে হবে। তো গতদিন আমাদের যে আলোচনা ছিল, আজকে কিন্তু আমাদের ছিল টপিক কি ছিল, ফোকাস ক্যাটাগরাইজেশন, তাই না? ফোকাস ক্যাটাগরাইজেশন এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এই যে ফোকাস গুলা, এইগুলা কি আমরা আসলে একটা 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 করে সব রকম ফোকাস পড়তে পড়তে মোট 200টা ফোকাস মুখস্থ করব, নাকি এই ফোকাস গুলোকে আমরা, এই মনে করেন যে 100টা ফোকাস, এটাকে আমরা ক্যাটাগরি করে সেইগুলো মাত্র 5 থেকে 7টা ফোকাসের মধ্যে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের মেন। যদি আমরা এই ক্যাটাগরাইজটা করতে পারি, আমরা যদি ক্যাটাগরাইজটা করতে পারি, তাইলেই হচ্ছে মনে করবেন যে আমরা হচ্ছে ফোকাসটা খুব ভালোভাবে লিখতে পারবো এবং পরীক্ষার হলে গিয়ে যে কোনো ফোকাস আমরা রিলেট করে লেখা শিখতে পারবো। কিন্তু যখনই আমরা এলোমেলো প্রিপারেশন নিব, প্রত্যেকটা ফোকাস আলাদা আলাদা ভাবে প্রিপারেশন নিব, তখন দেখা যায় যে পরীক্ষার হলে গিয়ে আমাদের কিন্তু আটকে পড়তে হয় এবং আমরা খুব ভালো যে প্রেজেন্টেশন সেটা কিন্তু দিয়ে আসতে পারি না। ঠিক আছে, তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ফোকাসকে ক্যাটাগরাইজ করব। তো আমাদের প্রথম হচ্ছে, যেহেতু আমি আগেই বলেছিলাম যে ফোকাস রাইটিং যে 70%ই হচ্ছে কাভার করে ইকোনমিক রিলেটেড টপিক, ইকোনমিক এবং ব্যাংক। তো ইকোনমিটাকে আমরা আগে ফোকাস আলাদা আলাদা করে ফেলেছি। তো আপনাদের হোমওয়ার্ক দিব হচ্ছে ডেভেলপমেন্ট ইস্যুটা, ঠিক আছে? আজকের হোমওয়ার্ক থাকবে এই 7টা। তো ক্লাসের পরে আসলে শেষে আমি আরেকবার রিভিউ দিয়ে দিব। এই 7টা আপনারা বাসায় একইভাবে কিভাবে করবেন, প্রত্যেকটার ইন্ট্রো কিভাবে সেম রাখবেন, কি করবেন না করবেন, সবকিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। এবং কিভাবে এই 7টা ফোকাস একইভাবে লিখে আসা যায়, শুধু ভেতরে একটু আংশিক চেঞ্জ করে, সেটাই হচ্ছে আপনাদের আজকে চ্যালেঞ্জ দেওয়া থাকবে। অ্যাসাইনমেন্ট মানে কি, আপনাদের একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি। যেহেতু আপনাদের প্রত্যেকের খাতা আমি হচ্ছে রিভিউ করব, যারা যত দ্রুত জমা দিতে পারবেন। টেলিগ্রামে কিন্তু যে ডিসকাশন গ্রুপ, ওখানে কিন্তু আপনাদের জন্য অ্যাসাইনমেন্টের জন্য একটা আলাদা টপিক খুলে দেওয়া হয়েছে। আপনারা ওখানে আপনাদের ক্যাম স্ক্যান করে কিন্তু আপনাদের টপিকটা আপলোড করবেন এবং আমি প্রত্যেক জনেরটা রিভিউ দিব ওখানে, যে কার্ডটা কেমন হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, শাওন দাদা নমস্কার, ভালো আছি দাদা। ওকে, তো আমাদের ইকোনমিক কি ছিল, ডেভেলপমেন্ট। তারপরে ছিল ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোডাক্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোডাক্ট মানে কি, যেগুলোর কারণে আমাদের ইকোনমিকটা ডেভেলপমেন্ট হয়। তার মানে এই দুইটা টপিক সেম জিনিস, এই দুটোকে কিভাবে কানেক্টেড করে লিখতে হবে সেটা নিয়ে তো আমরা আলোচনা করবোই। আর 3 নম্বর টপিকটা কি ছিল, ইকোনমিক প্রবলেম অথবা ব্যাংক সেক্টরের যে প্রবলেম গুলো, এগুলো সব একইভাবে লেখা যায়, মানে একটা ফোকাস দিয়ে সবগুলো আমরা কানেক্ট করে লিখতে পারি।
মূল কথা হচ্ছে আমাদের ইন্ট্রো, কনক্লুশন, চ্যালেঞ্জ, রিকমেন্ডেশন যদি সেম থাকে তার মানে মানে ক্রিয়েট করতে পারি, তাহলে মানে আমাদের ফোকাসের 80% 70% কমপ্লিট হয়ে যায়। আর বাকি ডাটা বা আদারওয়াইজ যা যা দিতে হবে সেটা নিয়ে তো আপনাদের সাথে আমাদের আলোচনা চলবেই, তাই না? আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে, প্রথম ক্লাস যারা দেখেছেন তাদের তো আর এটা নিয়ে আমার বেশি আলোচনা করার দরকার নাই, কারণ এটা আমরা ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের যেটা আলোচনা সেটাতে চলে যায়। আজকে হচ্ছে 5 তারিখ। তো আজকে আমরা ফোকাসের ইয়েটা করব, ঠিক আছে? ফোকাস আসলে কয় ভাগে ভাগ করলে ভালো হয় সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা অ্যানালাইসিসে চলে যাই আগের আগের মতো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইকোনমিক ফোকাস অ্যানালাইসিস, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ইকোনমিক ফোকাস অ্যানালাইসিস, ইকোনমিক না সরি, মানে ফোকাস অ্যানালাইসিস। তো এখানে আমরা খেয়াল করতেছি যে কি 2018 থেকে 25 সাল পর্যন্ত যত প্রিভিয়াস ফোকাস ছিল সেগুলোকে আমি সবগুলো লেখার ট্রাই করেছি, এবং হচ্ছে প্রত্যেক ক্যাটাগরাইজ করে আপনাদের এখানে দিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কয় ধরনের ফোকাস আসে। আগে আমাদের ফোকাসকে পার্ট করতে হবে, তখন কিন্তু আপনি পেপার পড়লেও, পেপার পড়তে গেলেও আপনাকে এটা জানতে হবে, কারণ পেপার থেকে আপনি কোন পার্টটা পড়বেন, আপনি যে সম্পাদকীয় অংশ পড়বেন, এডিটোরিয়াল পার্ট পড়বেন, না ইকোনমিক রিলেটেড পড়বেন। এখন একটা এসেছে কি রহিম করিমকে কি ইবির, ইবির হচ্ছে টিচারকে তার হচ্ছে যে ওই যে কি বলে ওইটারে, ক্লার্ক, তাই না, গলা কেটে হত্যা করলো। এখন আপনি পেপার পড়ে ওইটা পড়া শুরু করে দিলেন, বইটা নোট করলেন। ওইটা পড়ে কি আপনার কোনো লাভ হবে? হবে না। এটা পড়ে কি হবে যে আপনি একটা বিনোদন পাইলেন বা কোনো কিছু হালকা জানতে পারলেন বা কিছু ভোকাব শিখতে পারলেন, কিন্তু আপনার যদি ফোকাস শিখতে হয়, আপনার কোনটা আগে পড়তে হবে, কোন পার্টটা পড়তে হবে সেটা তো আপনাকে জানতে হবে, তাই না? তো সেটার জন্য আপনাকে অবশ্যই ক্যাটাগরাইজ করতে হবে যে আমি কোন কোন ধরনের টপিক গুলো পড়বো, কোন কোন টপিক গুলো হচ্ছে বাদ দিব। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সব ড্রাইভে আছে। হ্যাঁ, তারপর আমি ড্রাইভে আপনাদের সুন্দর করে 24 লেআউট নামে একটা ফোল্ডার করব। প্রতিদিনের যে পিডিএফ গুলো ওই ফোল্ডারের মধ্যে থাকবে, তাহলে আপনাদের আর কি খুঁজতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, নাহলে আমি একটু জুম করে দিব। হ্যাঁ, তো এই যে ইকোনমিক রিলেটেড টপিকটা, প্রথম যে এই যে ইকোনমিক রিলেটেড টপিকটা, এটাকে আমরা আলাদা একটা টপিক করে কিন্তু শেষ করে দিয়েছি। মানে এই পর্যন্ত যেটা ছিল সেটাকে আমরা 3টা পার্টে কিন্তু অলরেডি প্রথম ক্লাসে ভাগ করে দিয়েছি। কি কি ছিল? ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেভেলপমেন্ট প্রোডাক্ট, ডেভেলপমেন্ট প্রোডাক্ট, প্রোডাক্ট, আর একটা হচ্ছে কি আমাদের হচ্ছে ইকোনমিক প্রবলেম, ইকোনমিক প্রবলেম। তার মানে এই যে ইকোনমিক পার্টটা, এইটাকে আমি আবার 3টা সাব টপিকে আপনাদের ভাগ করে দিয়েছি। মানে ইকোনমিক, তো ইকোনমিক একটা তো টপিক, তার মানে এর ইন্ট্রোডাকশন, কনক্লুশন সব সেম থাকবে। এটা হচ্ছে আমাদের মেন। এটা হচ্ছে টেলিগ্রামে আপনাদের দেখবেন যে যখন লিঙ্ক দেওয়া হয়েছে, আপনাদের একটা ডিসকাশন গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া হয়েছে, ওখানে দেখবেন যে অ্যাসাইনমেন্ট বলে একটা ফোল্ডার আছে। তারপর আমি আবার ক্লাস শেষে আপনাদের ওই যে ওইটা আবার একটু মানে স্ক্রিন রেকর্ড করে আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে সাবমিট করবেন। তাছাড়া যদি কারো সমস্যা হয় আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলে দিব, কিন্তু সমস্যা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো 1000-এর বেশি জয়েন করা যায় না, তার মানে আপনাদের সাবমিশনের সমস্যা হবে। এই জন্য টেলিগ্রামের বিকল্প আমি হচ্ছে পাচ্ছি না, এই জন্যই আর কি মূলত টেলিগ্রামটা বেছে নিয়েছি। আর টেলিগ্রাম খুবই একটা ইজি টু ইউজ অ্যাপ। এটা আবার টেলিগ্রাম যদি আপনাদের ইনস্টল থাকে কি কি পাবেন, আমার ফ্রি হচ্ছে কি নেক্সট স্টেপ জব কেয়ারের যে ইয়ে গ্রুপ আছে, পেপার ফ্রি, পেপার এডিটোরিয়াল পার্টের গ্রুপ আছে, ওটা ফ্রিতে পাচ্ছেন আপনারা রেগুলার। ওখানে 5 থেকে 7 ধরনের পেপার আপনারা পিডিএফ পেয়ে যাচ্ছেন, আবার ওখানে পেপার কাটিং পেয়ে যাচ্ছেন, সব কিন্তু এটাতে আপনি ফ্রিতেই পাচ্ছেন, ঠিক আছে? তাছাড়া আমাদের ডিসকাশন গ্রুপ, ওখানেও কিন্তু আপনারা টপিক ওয়াইজ আলোচনা করতে পারতেছেন এবং আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারতেছেন। এই জন্য টেলিগ্রাম যাদের নাই, আমার মনে হয় যারা জব প্রিপারেশন নিচ্ছে তাদের উচিত হচ্ছে টেলিগ্রামটা তাদের ফোনে থাকা, কারণ টেলিগ্রামে অনেক ভালো ভালো আপনারা গ্রুপ পেয়ে যাবেন যেখানে আপনাদের জব রিলেটেড অনেক হেল্প পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইকোনমিক চলে গেল। এরপরে আমরা সাব টপিকটা কি এনেছি, এরপরে সাব টপিকটা এনেছি হচ্ছে ব্যাংকিং। এন্ড ব্যাংকিংটা খুবই একটা ন্যারো, ন্যারো ফোকাস টাইপ। হ্যাঁ, ন্যারো ফোকাস বলতে কি সংকীর্ণ, মানে এখানে আপনাকে অনেক বেশি কিছু পড়তে হবে না। 2 থেকে 3টা ফোকাস যদি আপনার পড়া থাকে বা একটা ইন্ট্রো, কনক্লুশন জানা থাকে, আপনি সব ফোকাস লিখতে পারবেন। যেমন এখানে কি নন পারফর্মিং লোন, এনপিএল, এটা কিন্তু হচ্ছে আমাদের কি একটা ইকোনমিক প্রবলেম, মানে ব্যাংকিং সেক্টরের জন্য হচ্ছে যে প্রবলেমটা, ঠিক আছে? এরপরে আমাদের ব্যাংকিং এ আর কি একটা কি কি পড়লে হয়ে যাচ্ছে, ব্যাংকিং এর নিচের দিকে আছে মনে হয়, ব্যাংকিং ফর লো ইনকাম ইন্ডিভিজুয়ালস, বা হচ্ছে উপরে আমাদের যখন ইকোনমিকের মধ্যে রেখেছিলাম কি যে ইকোনমিক যে প্রোডাক্ট ছিল তার মধ্যে কি কি লিখেছিলাম যে রোল অফ ব্যাংকিং সেক্টর, তাই না? তার মানে আমাদের আরেকটা টপিক হচ্ছে ব্যাংকিং, ঠিক আছে? আমরা যখন ব্যাংকিং নিয়ে আলোচনা করবো, ব্যাংকিং এর যাবতীয় সব তথ্য কিন্তু আমরা পেয়ে যাবো, এবং একটা কি 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 ফোকাস লিখতে পারবো, মোবাইল ব্যাংকিং, গ্রিন ব্যাংকিং,
যাবতীয় সব ফোকাস আমরা কিভাবে লিখবো সেটা কিন্তু আমরা শিখে যাবো। তার মানে আমরা প্রথম কি পেলাম, একটা হচ্ছে ক্যাটাগরাইজেশনে, প্রথম হচ্ছে ইকোনমিক, 2 নম্বর হচ্ছে আমাদের ব্যাংকিং। আচ্ছা, 3 নম্বরে আমাদের কি শিখতে হবে? ও যেটা কোটেশনের স্লাইড দেখিয়েছি ওটা হচ্ছে আপনি ইকোনমিক ফোল্ডারে গেলে পেয়ে যাবেন। আমি দেখি আরেকটু গুছিয়ে দিতে পারি কিনা, আপনারা অনেকে ওইটার সাথে মনে হয় পরিচিত না, এই জন্য হচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি দেখি আরেকটা সুন্দর করে, আর ক্লাস রেকর্ডেড আছে, হ্যাঁ, যারা ক্লাস মিস করে ফেলছেন তারা ক্লাস রেকর্ডেড পেয়ে যাবেন। আচ্ছা, আমরা ড্রাইভে যাই, কোথায় কি পাবেন আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, প্রথমে হচ্ছে এই আমাদের রিটেন ড্রাইভ লিংক। আচ্ছা, এই দেখেন এখানে আপনাদের এই যে এ ফোকাস ম্যাটেরিয়ালে চলে যাবেন, ঠিক আছে, এ ফোকাস ম্যাটেরিয়াল। তো আমি এই ফোকাস ম্যাটেরিয়ালে ঢুকলাম, ঠিক আছে। তো দেখেন এখানে এ কমন ফরম্যাট আছে, ঠিক আছে, এ কমন ফরম্যাট। এ দেওয়ার কারণ কি, শুরুতে যাতে শুরুর দিকে থাকে, কারণ আমরা তো সোজাসুজি হচ্ছে সর্ট করা হয় আর কি, ঠিক আছে, এই জন্য। তো কমন ফরম্যাটে যদি যান তো এখানে দেখেন কি কি পাচ্ছেন। এখানে আপনি কি কি পাচ্ছেন? এখানে পাচ্ছেন ব্যাংক রিলেটেড পিডিএফ। তো দেখেন এখানে এই যে ব্যাংক পিডিএফটাতে সব হচ্ছে কোটেশন সহ দেওয়া আছে, মানে ব্যাংক রিলেটেড যখন করবেন কি কি ফোকাস লিখবে এটা দিয়ে, যেমন চ্যালেঞ্জেস ব্যাংকিং সেক্টর, রিফরমেশন অফ ব্যাংকিং সেক্টর, প্রবলেম এন্ড প্রসপেক্ট অফ ব্যাংকিং সেক্টর, মানে এই সকল ফোকাস লিখতে পারবেন কি আপনি এই একটা ফরম্যাট দিয়ে। এখন এটা কিন্তু আপনাকে ক্লাস নিয়ে বুঝিয়ে না দিলে আপনি কিন্তু শিখতে পারবেন না। এবং ইভেন আপনার যে কোটেশন গুলো প্রয়োজন সেগুলো কিন্তু এই সাইডে কিন্তু দেওয়া আছে। তার মানে ব্যাংকিং সেক্টরটা আপনাদের কমন ফরম্যাটটা এখানে রেডি করা আছে। এরপর ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ নিয়ে এই যে একটা কমন ফরম্যাট দিয়ে আছে, এটা আপডেট করতে হবে। আমি ক্লাইমেট চেঞ্জ যেহেতু এখন কম প্রশ্ন আসে, আপডেট করা হয়নি, এটা আমার 25 সালের, তো 26 সালেরটা আমি আপডেট করে দিব আরো সুন্দর করে। তখন তো মোবাইল দিয়ে করতাম, কম্পিউটার টাইপ করতাম না। এটা আপনার আপডেটটা পেয়ে যাবেন ক্লাইমেট চেঞ্জ ক্লাস আসার আগেই। তারপর ডেভেলপমেন্ট ইস্যু, ডেভেলপমেন্ট ইস্যু মানে ইকোনমিক ইস্যু, কি করে আপনি যে কোনো ডেভেলপমেন্ট ইস্যু লিখবেন সেটা নিয়ে কিন্তু এই যে আমাদের ফোকাস দেওয়া আছে কমন ফরম্যাট। তারপরে কি ইকোনমিক, এনি ইকোনমিক, কমন ফরম্যাট ফর এনি ইকোনমিক এন্ড ডেভেলপমেন্ট ইস্যু, তার মানে এইটাও কিন্তু আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এই যে এটা নিয়ে তো আজকে আমাদের আলোচনা হবে, ঠিক আছে। এছাড়া আমাদের টেকনোলজি, টেকনোলজি নিয়ে কিভাবে লিখতে হবে এবং টেকনোলজি নিয়ে আপনি কি কি ফোকাস লিখতে পারবেন এবং কোটেশন সবই কিন্তু দেওয়া আছে। এই দেখেন টেকনোলজি রিলেটেড 11টা ফোকাস কি কি, এটা দিয়েই আমরা ইন্টার কনক্লুশন করতে পারবো, এবং কোটেশন হচ্ছে আমাদের পাশাপাশি দেওয়া আছে। তারপর হচ্ছে টেকনোলজি, এই বাংলা ইংলিশ 2 ভার্সন আছে, উইমেন এম্পাওয়ারমেন্ট আর হচ্ছে উইমেন রিলেটেড এনি ফোকাস। এই যে এই কয়টাই, ঠিক আছে। আরো দু একটা অ্যাড হবে, ওই যে আছে ইউথ ডেভেলপমেন্টটা, ইউথ ডেভেলপমেন্টটা প্রয়োজন, কারণ ইউথ ডেভেলপমেন্ট নিয়ে অনেক আসতেছে। এই হচ্ছে আমাদের কমন ফরম্যাট ফোল্ডারে পেয়ে যাবেন। আর ক্লাসের আগে 2-3টা টপিক আপডেট হবে, লেস ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি আপডেট করার সুযোগ পাইনি। এবার আপনি কোথায় চলে যাবেন, ইকোনমিক রিলেটেড, মানে ওই যে কমন ফরম্যাট দিয়ে কিভাবে আপনি লিখবেন, ঠিক আছে। দেখেন কিভাবে আমি রেমিটেন্সটা লিখেছি, রেমিটেন্সটা আমি কিভাবে লিখেছি দেখেন, বাংলাদেশ হ্যাজ মেড এ রিমার্কেবল স্ট্রাইডস ইন ট্রান্সফর্মিং ইটস ইকোনমি ফ্রম, ইন্ট্রোটা দেখছেন, ইন্ট্রোটা দেখছেন কি রেমিটেন্সের ইন্ট্রো লিখছি না? ঠিক একইভাবে দেখবেন যে আমরা যদি, আচ্ছা এটা আমরা যদি হচ্ছে, আমরা যদি বের হয়ে গেল, আমরা যদি বাংলাদেশ এরপরে আমরা কোনটা যাই, ইকোনমিক রিলেটেড আর কি আছে, এই ইনফ্লেশনটা যদি দেখি, এটা কি একটা ইকোনমিক প্রবলেম না? দেখেন এটারও ইন্ট্রোডাকশন কি, বাংলাদেশ হ্যাজ মেড এ রিমার্কেবল স্ট্রাইডস, মানে একই ভূমিকা, ঠিক আছে। এরপরে যদি আমরা আরো নিচে যাই, আমরা যে হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন অন করি, তাও দেখবেন কি একই ভূমিকা, ঠিক আছে, একই ইন্ট্রোডাকশন একই কনক্লুশন। তার মানে আপনাদের শেখাবো যে কি করে আপনি একটা ফোকাস নিজের মতো রেডি করবেন এবং সেটাতে সব লিখতে পারবেন। মানি লন্ডারিং একটা ইকোনমিক প্রবলেম না? এটা তো যদি খেয়াল করেন, দেখেন বাংলাদেশ হ্যাজ মেড এ রিমার্কেবল স্ট্রাইডস মানে কি একই ইন্ট্রোডাকশন, তার মানে একই ইন্ট্রোডাকশন দিয়ে অনেকগুলো হচ্ছে করা সেইটাই। আচ্ছা, অনেকে লেখেন যে ভাইয়া ক্লাসের কোনো নোটিফিকেশন আসে না, তো এটা হচ্ছে একটা প্রাইভেট গ্রুপ, সিক্রেট গ্রুপ, সিক্রেট গ্রুপে নোটিফিকেশন সবসময় অফ থাকে, ঠিক আছে। তো এর জন্য আপনাকে অবশ্যই 10টা থেকে 10টা 10-এর মধ্যে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয়েছে এই কারণে। তা না হলে কি দরকার ছিল আমার একটা এক্সট্রা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার, অবশ্যই হচ্ছে আপনাদের নোটিফিকেশন দেওয়ার জন্য। এই জন্য হয় হোয়াটসঅ্যাপ, তা না হলে টেলিগ্রাম, সব জায়গায় দেখবেন 10টা থেকে 10টা 15-এর মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিই, 5-10 মিনিট কিন্তু লেট লেট হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি এইটা মুখস্থ করবেন কিনা কি করবেন সেটা ক্লাসে আমরা জানবো, যে আপনাদের জন্য কি কি অল্টারনেটিভ মেথড আছে, কি কি করতে হবে সবগুলোই কিন্তু। আচ্ছা, একজন লিখেছিল ভাই সেই কোটেশনটা পাই নাই, তো কোটেশনটা ইকোনমিক ফোল্ডারে এই যে নিচে চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেই ইকোনমিক রিলেটেড কোটেশন, ঠিক আছে। এই যে কোটেশন গুলো আছে এখান থেকে আপনি চুজ করে নেবেন। অনেকে লিখছেন ভাই ইন্ট্রোডাকশনটা বড় হয়ে যায়, তো এটা তো আপনাদের আমি শিখাচ্ছি যে কি করে ইন্ট্রোডাকশন তৈরি করতে হয়। আপনার ছোট করবেন, এই যে ইনফ্লেশন একটা কিন্তু অনেক ছোট করছি, মানে কেটে কেটে, তার মানে যেটা আপনার ছোট মনে হয় সেটা কিন্তু ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা চলে আসি আমাদের মেইন যে পড়াতে। তো
তাহলে সেকেন্ড টপিকটা কি ক্যাটাগরাইজে ব্যাংক। ঠিক আছে, আমরা সেকেন্ডলি শিখবো ব্যাংক। ইকোনমিক কমপ্লিট হলে তারপর শিখবো ব্যাংক। আপনাদের জন্য ইন্ট্রোর অনেক সমাহার আছে, আজকে টেনশন করার দরকার নেই, বড় ছোট সব পাবেন, আপনারা আপনাদের মতো চুজ করে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, ব্যাংকের পরে আমাদের 3 নম্বর ইস্যু, কমন ফরম্যাটে গেলেই তো বুঝতে পারলাম যে কি আসবে। এরপরে 3 নম্বর গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। যেমন COP13 বলেন বা এনভায়রনমেন্ট এন্ড হচ্ছে ইকোনমিক গ্রোথ, যেটা সিনিয়র অফিসার 13-এ আসছে, এই টাইপের আর কি। ঠিক আছে, তো এখানে প্রিভিয়াস কোশ্চেন গুলো ক্যাটাগরাইজ ভাবে দেওয়া আছে। এটা আজকে তারিখ দিয়ে আমাদের 24 লেআউটে কিন্তু একটু পরে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে সোশ্যাল প্রবলেম, ইকোনমিক প্রবলেম। এটা হচ্ছে ওই যে ইকোনমিক প্রবলেমের মধ্যে ইনক্লুড করা হয়েছিল, এটা আলাদা করে আর করার দরকার নাই। তার মানে ওই 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 দুইটা মিলে আমাদের ইকোনমিক যে অ্যানালাইসিসটা ওটার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর তারপরে কি করতে হবে, রিসেন্ট ইস্যু। রিসেন্ট ইস্যু এখন আর নিচে কিন্তু আরো কিছু আছে, যেমন আইসিটি এন্ড টেকনোলজি রিলেটেড, এটার ইন্ট্রোডাকশন তো আমরা দেখেছি। আর কিছু পলিটিক্যাল আছে, এগুলো রিসেন্ট ইস্যুর মধ্যে পড়ে, এগুলো কিন্তু পুরাতনটা পড়ে কোনো লাভ নাই, এগুলো রিসেন্ট ইস্যুর মধ্যে পড়ে। আর এগ্রিকালচার এন্ড রুরাল ইকোনমি, এটাও সেই ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যেই পড়ে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি ক্যাটাগরাইজ। তার মানে আমাদের মূলত শিখতে হবে কিভাবে, প্রথমটা আমরা ইকোনমি শিখবো, ইকোনমি। 2 নম্বরে শিখবো হচ্ছে ব্যাংক। 3 নম্বরে শিখবো হচ্ছে আইসিটি এআই টেকনোলজি। 4 নম্বরে শিখবো হচ্ছে ক্লাইমেট। আচ্ছা, 5 নম্বরে শিখবো হচ্ছে উইমেন রিলেটেড। 6 নম্বরে শিখবো হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট রিলেটেড। ঠিক আছে, ইউথ ডেভেলপমেন্ট রিলেটেড একটা পড়লেই হয়ে যাবে, রিলেটেড। আচ্ছা, আর আর বাকি কি থাকে, রিসেন্ট ইস্যু। রিসেন্ট ইস্যু, এখন দেখেন আপনাদের কয়টা ফোকাস মুখস্থ করা লাগতেছে। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপটা হোয়াটসঅ্যাপে আবার দিয়ে দিব, অনেককে পাঠানো হয়নি, মানে আমার তো 2টা ফোন। এখন যখন ওই ফোন দিয়ে পাঠানো হয়, ওখানে টেলিগ্রামের ডিসকাশন গ্রুপটা আমার নিচে অ্যাড করা ছিল না, আমি খেয়াল করি নাই, অনেককে সেন্ড করি নাই। আজকে রাতে সব পেয়ে যাবেন, সমস্যা নেই, যেহেতু অ্যাসাইনমেন্ট তার আগেই টেলিগ্রামে সব কিছু আপনাদের দিয়ে দিব। তাহলে হচ্ছে এখানে কয়টা ফোকাস মুখস্থ করা লাগে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আর রিসেন্টের মনে করেন প্রতি পরীক্ষার আগে 3 থেকে 4টা হট টপিক থাকে, যেমন COP13, ব্যাংক মার্জার, তারপরে হচ্ছে আমাদের কি এআরটি চুক্তি, তারপরে এই যে এই 2-3টা ছিল না, 4টা। তার মানে আমাদের রিসেন্ট ইস্যু পড়তে হবে কয়টা, 4টা। আর এখানে আছে কয়টা, 6টা। তার মোট আমি 10টা যদি ফোকাস কম মুখস্থ থাকে আমার, আমি পরীক্ষার হলে গিয়ে যদি না পড়েও চলে যাই, তাও আমি আমার বেস্টটা দিয়ে আসতে পারবো। এখন ডিসিশন আপনার, যে আপনি হচ্ছে 10টা ফোকাস রেডি করবেন, নাকি হচ্ছে 10 × 20 200টা ফোকাস পড়ে যাবেন, কোনটা আপনার জন্য বেটার হয়। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমি যদি এই 30-40টা ফোকাস পড়ি, আমি তো রিলেট করে লিখতে পারি। এখন পরীক্ষার হলে রিলেট করার জন্য কি আপনাকে এক্সট্রা টাইম দেওয়া হবে? এক্সট্রা কোনো টাইম দেবে না, আপনাকে ওই 17 মিনিটের মধ্যেই লিখতে হবে। আর সব থেকে পরীক্ষার হলে যে সমস্যাটা ক্রিয়েট হয়, সেটাই হচ্ছে টাইম ক্রাইসিস। তার মানে টাইম ক্রাইসিস থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই বাসা থেকে এই রিলেটেড করাটা শিখে যাইতে হবে। আর আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা রিলেট করবেন, কিভাবে লিখবেন, এবং কিভাবে ফোকাসের 70% থেকে 80% আপনার বাসা থেকেই কমপ্লিট থাকবে। জাস্ট 20%-এর জন্য আপনাকে আপনার কি থাকবে, এই 20%-এর জন্য আপনার এরকম একটা ইনফরমেশন বক্স থাকবে। মনে করেন আপনি এফডিআই নিয়ে একটা ফোকাস লিখবেন, তার মানে 80% আপনার ইকোনমিক রিলেটেড দিয়েই হয়ে যাচ্ছে। আর বাকি আপনার কি লাগবে, যে এফডিআই এর যে ডাটাটা শুধু প্রয়োজন, এফডিআই এর ডাটাটা আপনার জানা প্রয়োজন। তাহলে আপনার একটা কি খাতায় ইনফরমেশন বক্স থাকবে এফডিআই এর, জাস্ট এখানে কত সালে কত এফডিআই হয়েছে সেটা নিয়ে আপনি একটা দিয়ে দিলেন। মনে করেন আপনি এলডিসি গ্রাজুয়েশন নিয়ে লিখতেছেন, জাস্ট এলডিসি গ্রাজুয়েশন আপনার ক্রাইটেরিয়াটা কিন্তু শুধু জানা থাকলে হয়ে যাবে, বাকিটা কিন্তু আপনি ওইটা দিয়ে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে স্যার রিসেন্ট ইস্যুর মধ্যে কি ক্লাইমেট চেঞ্জ, ব্যাংকিং, ডেভেলপমেন্ট ইস্যু থাকে? এখন বিষয় হচ্ছে এইটা কোনো সেক্টর ওয়াইজ থাকবে না, এটা আপনার হচ্ছে একটা হট টপিক থাকবে। কেমন হট টপিক? যেমন হচ্ছে কিছুদিন আগে কি ছিল, ইসরায়েল এন্ড ফিলিস্তিনের যে যুদ্ধ, এটা আমাদের হট টপিক ছিল। তার আগে কি ছিল, যে ট্রেড অরটা ছিল। ট্রেড অর মানে কি, বাণিজ্য যুদ্ধ, যেটা আমাদের চীন আমেরিকা সাথে হচ্ছে, তাই না? তার আগে কিছুদিন আগে আমাদের কি ছিল, জুলাই জুলাই গণ অভ্যুত্থান, তাই না? জুলাই চার্টারটা আমাদের ছিল। তারপরে কি এআরটি চুক্তিটা, যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, যেটা সেটা বর্তমানে ছিল। ব্যাংক মার্জারটা খুব হট টপিক ছিল, এটা তো অনেক মানে আমার সাজেশন থেকে যারা পড়ছেন কমন পাইছেন আরসিতে। এরপর আমি বলছিলাম কি বাজেট ডেফিসিটটা, কারণ আমাদের এখন বাজেট নিয়ে অনেক ইয়ে, সেই বাজেট ডেফিসিট মানে লিকুইডিটি ক্রাইসিস, এই টাইপের জিনিসগুলো। ঠিক আছে ভাইয়া, প্রতিটা ফোকাসের শেষে কি এবং শুরুতে কোটেশন দিতে হবে? হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করেছেন। এখন এই যে ফোকাসের কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই, আমরা 1 নম্বর ক্লাসে বলেছি। এখন কোটেশন জিনিসটা কি, কোটেশন
যদি আপনি 100% রেলিভেন্ট দিতে পারেন। 100% রেলিভেন্ট বলতে কি ফোকাসের সাথে সরাসরি যাবে, তখনই কোটেশন দিবেন। তাছাড়া আপনি কোটেশন ইউজ করার কোনো দরকারই নাই। আবার যদি মনে করেন যে না, আমি একটা নিজের মতো করে একটা উক্তি দিয়ে ইনভার্টেড কমা দিয়ে দিব, তাও কিন্তু আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার কোটেশন যদি নাও দেন তাও কোনো সমস্যা নেই। কোটেশনের জন্য কোনো আলাদা আপনাদের মার্ক বরাদ্দ থাকে না, ঠিক আছে? কোটেশনটা দিলে কি হয়, দেখতে একটু সুন্দর লাগে, ফোকাসটা গঠনমূলক মনে হয়। এছাড়া কোটেশনের কোনোই মহত্ব নাই, কোনো কিছুই নাই। এই জন্য কোটেশন যে আপনাকে দিতেই হবে এমন কোনো ইয়ে নাই। কিন্তু আপনার কাজ, মানে মেইনলি কোনটা আপনাকে হেল্প করবে, মেইনলি আপনাকে কোনটা সব থেকে বেশি হেল্প করবে, সেটা আমাদের জানতে হবে। মেইনলি আমাদের যেটা উপকার করবে সেটা হচ্ছে ইন্ট্রো অ্যান্ড কনক্লুশন। ঠিক আছে? আমি বারবার এই কথাটা বলি যে আপনি কি ধরনের স্টুডেন্ট, আপনি কি ধরনের স্টুডেন্ট, টিচার আপনাকে যাচাই করবে আপনার ফোকাসের ইন্ট্রোটা কেমন হয়েছে এবং কনক্লুশনটা কেমন হয়েছে। স্যার পড়া শুরু করলো, স্যার আপনার ফোকাসটা পড়া শুরু করলো, ঠিক আছে, এখন শুরু করেই দেখলো ইন্ট্রোতে আপনার 4টা গ্রামাটিক্যাল গ্রামার ভুল, 2টা স্পেলিং ভুল। তাহলে কি তার পরের পড়ার কিন্তু কোনো আকর্ষণ থাকবে? কোনো আকর্ষণ কিন্তু তার পরের টপিক গুলো পড়ার আকর্ষণ থাকবে না। কিন্তু আপনি কি করলেন, বাসা থেকে একটা সুন্দর হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড দিয়ে একটা ইন্ট্রো কমপ্লিট করে গেলেন। সেই ইন্ট্রোটা সরাসরি আপনি ওখানে ইউজ করে দিলেন এবং পরের যে টপিক সেটাকে ওর সাথে কানেক্টেড করে দিলেন। তাহলে কি হলো, আপনার পুরো এটা সলিড হলো এবং টিচার মনে করলো যে আপনি ফ্রি হ্যান্ডে লিখেছেন, কিন্তু জিনিসটা কি একেবারেই আপনার রাইটিং স্কিলটা অনেক ভালো, ঠিক আছে? ইন্ট্রো যখন আপনি 100% দিয়েছেন, তারপরে যদি আপনি কি তারপরে যদি আপনি কি পয়েন্টটা ইউজ করেন শুধু, তাও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ ইন্ট্রো দেখে স্যার বুঝে গেছে কি আপনার রাইটিং স্কিল অনেক ভালো। পরবর্তীতে আপনি শুধু সময়ের অভাবে কি মেইন টপিক গুলো হাইলাইট করার ট্রাই করছেন, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, তাহলে আমরা এই যে ফোকাসের যে মানে মেইন যে জিনিসটা আপনাকে বোঝাইতে চাইছি সেটা আর কি আপনারা বুঝছেন কিনা, যে ক্লিয়ার হন, তাহলে ক্লিয়ার বললে আমি সরাসরি আমাদের ইকোনমিক টপিকে চলে যাব, না হলে আমি আরেকটু আলোচনা করব। ফোকাস আপনারা যে কোনো ভাবে লিখতে পারেন, যদি আপনার মনে চায় যে প্যারা প্যারা করে লিখবেন, প্যারা প্যারা করে লিখবেন। কেউ যদি মনে হয় যে প্যারা প্যারা করে লিখবো, মাঝে আবার বক্স দিয়ে ডাটা দিব, সেটাও কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করেন যে আমি কি পয়েন্ট করে লিখবো, তাও কোনো সমস্যা নেই। প্রত্যেকটাই কিন্তু অ্যাপ্রুভড। এখন কার জন্য কোনটা সুবিধা হচ্ছে, আপনি কোন ভাবে লিখলে বেশি কমফোর্টেবল ফিল করতেছেন, সেইটাই হচ্ছে আপনারা ইউজ করবেন, ঠিক আছে? আপনাদের ফোকাসে আপনাদেরকে মানে আপনাদের ফোকাস রেডি করে দিতে সময় লাগবে মাত্র 7টা ক্লাস, 7টা ক্লাসও লাগে না, 4-5টা ক্লাস হইলে হয়ে যায়, ঠিক আছে? ফোকাস কোনো কঠিন বিষয় না, আমি আগে থেকে বলতেছি। শুধুমাত্র আপনাদের পড়ার ধরনটা চেঞ্জ করলেই দেখবেন যে ফোকাস অনেক সুন্দরভাবে হচ্ছে আচ্ছা, পেইড বেসের একজন রিকোয়েস্ট দিয়েছে, হ্যাঁ ভালো কথা, আমার তো খেয়ালই নাই। অনেকে হচ্ছে লিঙ্ক দেওয়ার সাথে সাথে জয়েন করে না। এরকম হলে আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন, হ্যাঁ, তাহলে আমি একটু সাথে সাথে 3জনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, একটু জানিয়ে দিন, হ্যাঁ, আবার যেন লিঙ্কে ক্লিক করে জয়েন করে ফেলে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিকে চলে যাব। আমাদের আজকের টপিক ছিল হচ্ছে ইকোনমিক রিলেটেড ফোকাস। তার আগে আমরা ইকোনমিক রিলেটেড ইন্ট্রোটা, হ্যাঁ একজন লিখেছে যে ভাইয়া কোটেশন ইংরেজিতে দিয়ে দিলে হবে বাংলা ফোকাসে, হ্যাঁ বাংলা ফোকাসে আপনি বাংলা ইংলিশ বাংলা এবং ইংরেজি উভয় ইউজ করতে পারবেন, কিন্তু ইংরেজি ফোকাসে আপনাকে শুধুমাত্র ইংরেজি ইন্ট্রোডাকশন এই কোটেশনে কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের কমন ফরম্যাটটা দেখতে হবে। থ্যাংক ইউ দিদি। স্মৃতি দিদি অনেক অ্যাক্টিভ, উনি যে পরিমাণ ম্যাথ করে প্রিলি ক্লাসে, মানে অভাবনীয়, হ্যাঁ। তো দেখেন, আমি একটা কি লিখেছি ফরম্যাটটার নাম, এইটা কিন্তু আমি আগে বলে দিচ্ছি। আপনাদের জন্য অল্টারনেটিভ আছে, ঠিক আছে, অল্টারনেটিভ আছে, আপনারা ইচ্ছা মতো করতে পারবেন। যে ভাই প্রথমে আপনাদের যে প্রশ্নটা, সবাই একই রকম লিখলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো সবাই হচ্ছে একই রকম লিখবেন কেন, আমি আপনাদের বুঝাই দিচ্ছি যে কিভাবে আপনি নিজের মতো করে একটা ব্যক্তিগত ফরম্যাট রেডি করবেন, ঠিক আছে? হ্যাঁ, এই দেখেন আমি প্রশ্ন মানে বলার আগে একজন লিখেও ফেলছে যে স্যার আপনার কমন ফরম্যাট লিখে যদি দুজনের খাতার ইন্ট্রোডাকশন কনক্লুশন একই রকম হয়ে যায়, তখন কি খাতা দেখার সময় এক্সামিনের কোনো নেগেটিভ ইফেক্ট পড়বে? হ্যাঁ, নেগেটিভ ইফেক্ট পড়তে পারে। তখন কি মনে করবে, এখন উনি তো আর বুঝবে না যে আপনি কোনো টিচারের তা লিখছেন, উনি মনে করবে যে আপনি বাজারের কোনো বই থেকে দুজন একই বই পড়ছে এবং সেখান থেকে লিখছে, ঠিক আছে? এটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়ে, কারণ সবাই চায় যে ইউনিক,
সবাই কি চাই? ইউনিক। এই জন্য আমি এই ফরম্যাটটা পড়ানোর আগে আপনাদের হচ্ছে কিছু অল্টারনেটিভ ইন্ট্রোডাকশন দেখিয়ে দিই। আপনারা হচ্ছে ফোল্ডারে কি পেয়ে যাবেন আজকে? আজকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইকোনমিক রিলেটেড অল্টারনেটিভ ইন্ট্রো। ঠিক আছে, একই জিনিস একটু মডিফাই করে লিখবেন। তো আপনাদের জন্য অনেক অল্টারনেটিভ ইন্ট্রো দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা চুজ করে নেবেন যে আপনার যার যেটা পছন্দ হবে। ঠিক আছে, এবং শেষে ওই টপিক দিয়ে জাস্ট ওইটুকু সেম রাখবেন। হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করেন এই যে ইন্ট্রো ওয়ান। ইন্ট্রো ওয়ান কি? Form a war-torn nation of nearly 70 million of people in 1971, where around 90% live below poverty line, Bangladesh has emerged as dash 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 দিয়ে শেষে কি এই টপিকটা যে এরকম সমস্যার মধ্যে ছিল, এখন হচ্ছে কি এই যে আমাদের যেটা মনে করেন যে এই কি রেমিটেন্স নিয়ে লিখতেছি। ঠিক আছে, রেমিটেন্স has played a decisive role by strengthening economic foundation and expanding opportunities. Remittance continues to drive Bangladesh towards sustainable and inclusive development. মানে একই টপিক। ঠিক আছে ভাই, বাংলা ফোকাস কি ইংলিশ? হ্যাঁ একই তো, আমি ইংরেজি শিখাই কেন? বাংলা তো এমনিতে আমাদের নিজেদের ভাষা, আপনি তো এটা নিজের মতো করবেন। দুই রকম ফরম্যাট তৈরি করতে গেলে তো আমার অনেক কষ্ট হয়ে যাবে, তাই না? তারপর আপনাদের যদি চান, অনেকের সমস্যা হয়, তাহলে বাংলাটাও আমি কনভার্ট করে দেবো, এখন অনেক ওয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যখন লেখার সময় আসে তখন এমনিতে অটো কিন্তু একটু ভিন্নতা চলে আসে। তাহলে দেখেন ইন্ট্রো এক, ইন্ট্রো টু কি? অ্যাট দি ইন্ডিপেন্ডেন্স, এই দেখেন ইন্ট্রো টু, এখানেও কিন্তু আপনি কানেক্ট করে দিতে পারবেন আপনার টপিককে। তারপরে কি, এটা কালকে রাতেই করছি, পরশুদিন রাতে করছি আপনাদের জন্য। ইন্ট্রো থ্রি দেখেন একই। তারপর ইন্ট্রো ফোর, যার যেটা চয়েস হবে আপনারা সেটা চুজ করে নেবেন। এখন মনে হয় না যে সবার মিলবে একই রকম। হ্যাঁ, ইন্ট্রো ফাইভ, ইন্ট্রো সিক্স, ইন্ট্রো সেভেন। তারপর টপিক ওয়াইজ ইন্ট্রো দিয়েছি, দ্য রোল অফ ইকোনমি, যেহেতু সেম জিনিস কিভাবে লিখবেন, দ্য রোল অফ ডিজিটাল ইকোনমি ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, ইন্ট্রো ওয়ান। এখানেও দেখেন সাত আটটা আমাদের হচ্ছে ওই যে পরীক্ষার বিগত পোস্টে আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। তার মানে কি, ওখানে সাতটা এখানে সাতটা, মোট 14টা আমাদের ইন্ট্রো আছে। আর কমন ফরম্যাটে কি আরো একটা ইন্ট্রো, মোট 15টা ইন্ট্রো। তার মানে আপনারা কি করবেন, এর মধ্যে থেকে সবাই নিজেদের মতো করে একটা করে, যার যেটা পছন্দ হয়, মনে হয় যে এটা লিখলে হচ্ছে স্যার আমাকে বেশি মার্ক দিবে, বা এটার ওয়ার্ডটা আমার পছন্দ হয়েছে, বা এটা আমার মুখস্থ করতে সুবিধা হবে, চুজ করবেন। আর তা না হলে কি করবেন, নিজের একটা পেপার নিবেন, ইকোনমিক যে টপিকটা আছে মানে পেপারের, ওখান থেকে একটা সুন্দর একটা ইন্ট্রোডাকশন চুজ করবেন, নাহলে গুগলে সার্চ দিবেন যে যে কোনো একটা আর্টিকেল থেকে কোনটার পছন্দ হয়, তাই না? অনেক গুগলে সার্চ দিলে অনেক ইন্ট্রোডাকশন আপনারা পেয়ে যাবেন। মানে যেটা নিবেন একদম যেন সলিড হয়। ঠিক আছে, তার মানে এই যে সাতটা ইন্ট্রোডাকশন, মোট 15টা ইন্ট্রোডাকশন আছে, এখন মনে হয় না যে সবার সিমিলার, সবাই সবার মতো চুজ করে নেবেন, শুধু ইন্ট্রোডাকশনটা একটু ভিন্নতা রাখবেন। ঠিক আছে, বাকি সব একই লিখলেও কোনো প্রবলেম নেই, কারণ বাকি সব সবারই একই হবে, কারণ টপিকটা যেহেতু একটা টপিক নিয়ে আমরা লিখতেছি, তাহলে সবগুলো তো আমাদের একই টপিকে আসবে। এইটাই তো হচ্ছে মেইন কথা, তাই না? আচ্ছা, তো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, কমন ফরম্যাটে আলোচনা করতেছিলাম। তো এখানে দেখেন, এখানে একটা ছোট করে দিয়েছি, রেমিটেন্সেস যেটা আছে ওইটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে দেখেন, আহ, যেই টপিকই আপনি দিবেন সেইটাই মনে হবে যেন এইটার জন্য, যেমন ইকোনমি যেগুলো প্রোডাক্ট দেওয়া ছিল, তাই না? ওই প্রোডাক্ট গুলো জাস্ট টপিকে আপনি দিয়ে দেন, দেখেন হচ্ছে সেইটা মনে হবে কি যে এই ফোকাসটা নিয়ে লেখা। আপনি রেমিটেন্স দেন, আপনি একটু হচ্ছে রেমিটেন্সটা দেন, বা অন্য কিছু দেন, মানে যে কোনো একটা আপনি টপিক দেন। আপনি হচ্ছে কি লিখছে যে 15টা ইন্ট্রোডাকশন, থ্যাংক ইউ। আপনাদের 15টা ইন্ট্রোডাকশন করতে গিয়ে আমি যে হচ্ছে অফিসে 5 মিনিট লেট করে গেছি, আর ম্যানেজারের কাছে যে যেই ঝাড়ি খাইছি, তো লাইফে আর ভুলবো না। স্যার আমরা ডাকছে, ডেকে বলে মানিক অফিস টাইম কয়টায়? তাই আমি বলে স্যার 15 মিনিট আগে। তুমি আসছো কয়টায়? স্যার 5 মিনিট লেট করে। তাই বলতেছে যে তুমি কিন্তু রেগুলার লেট করো। তো আসলে সত্যি আমি অফিসে অনেক লেট করে যাই, যদিও অফিস আমার এখান থেকে মাত্র 2 মিনিটের পর, তারপরও লেট হয়ে যায়, কারণ ওই যে রাত জেগে আমি এগুলা করি। তো একবার যদি হচ্ছে কমপ্লিট হয়ে যায়, তারপরে কিন্তু এই কষ্টটা আর থাকে না। তো এই আর কি, একটু পরিশ্রম হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের একবার গুছিয়ে দিতে পারলে আমার আর কোনো কষ্ট নাই। এবার শুধু আপনাদের শুধু খালি হোমওয়ার্ক দিব, আপনারা করবেন, আমি আমার রিল্যাক্স টাইমে খালি হচ্ছে একটু দেখে দিব, তাইলে কিন্তু হয়ে যাবে। তো দেখেন, এইটা যদি আপনারা পড়েন, তাহলে এখানে আপনি যেই টপিকটা দিবেন সেইটাই মনে হবে যে আরে এটা তো এইটাই, এইটাই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি হতে হবে। ঠিক আছে, আমি একটু যদি ইয়ে করি, মানে হ্যাঁ হ্যাঁ, এই যে শাহিন আলম লিখছে ভাই, এই ফরম্যাট গুলো যদি কেউ কপি করে জেমিনি, চ্যাট জিপিটি যেগুলো দিয়ে ভাই একটু মডিফাই করে আলাদা ফরম্যাট করে দেন, তাও কিন্তু করে দিবে। ঠিক আছে, আপনি যে কোনো জায়গায় হচ্ছে এটা ইউজ করতে পারেন। সমস্যা কি ভাই, আমাদের জেমিনি, গুগল, চ্যাট জিপিটি দিছে কি জন্য? আমাদের কাজটা সহজ করার জন্য। আমরা ইউজ করব, ইউজ করে আমরা যদি আমি প্রফিট হয়, আমার যদি হেল্প হয়, তা সমস্যা কি?
যে যা করুক, যে পেপার খুঁজুক, অন্য খুঁজুক, আমি চ্যাট জিপিটি খুঁজবো বা জেমিনি খুঁজবো, যেখানে আমার এখন সহজ করে দিছে। আমার তো পেপারে এখন খুঁজে খুঁজে লেখার টাইম নাই। জাস্ট আমরা আমাদের গুগল, জেমিনি যেখানে পারেন এটা নিয়ে একটু মডিফাই করে নিবেন। অথবা আমার এই 15টা ফরম্যাট যদি কেউ আলাদা, আপনারা সবাই ভিন্ন ভিন্ন করে পড়েন, মনে হয় না যে সেম হবে। তো মনে করেন আমি যখন একটা মানি লন্ডারিং নিয়ে লিখতেছি, মনে করেন আমি মানি লন্ডারিং নিয়ে লিখতেছি, এখন মানি লন্ডারিং নিয়ে লেখার সময় দেখেন আমি ওইটা ইউজ করছি। দেখেন এটা কি কেমন হয়েছে, যে বাংলাদেশ has made a remarkable strides in transforming its economy from one plowed by poverty and underdevelopment। সব থেকে আপনাদের একটা সত্য কথা, আমার যে যে চাকরিটা আমি করি, এই চাকরির ইন্ট্রোডাকশন আমার এইটাই ছিল। ঠিক আছে, এইটাই আমি এই জন্য অনেক পছন্দ করি, ভালোবাসি। কারণ আমার লাইফের হচ্ছে সেকেন্ড, মানে যেটা আমার কাঙ্ক্ষিত চাকরি ছিল, সেইটাতে আমি এই ইন্ট্রোডাকশনটা ইউজ করে চাকরি হয়েছে। এবং পরপর যেই কয়টা পরপর যেগুলো ভাইবা দেওয়ার সুযোগ হয়েছে, ঠিক আছে, জয়েন করি নাই, সেইগুলো হচ্ছে আমি এই সেম এন্ট্রি ইউজ করছি। এবং সব থেকে মজার বিষয়, প্রত্যেকটা পরীক্ষায় ইকোনমিক রিলেটেড একটা ফোকাস ছিলই। এখনো পর্যন্ত যতগুলো পরীক্ষা দেখেন ইকোনমিক রিলেটেড ফোকাস থাকেই। আর সবগুলো কি আপনি একটা ইন্ট্রোডাকশন ইউজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন, একই চ্যালেঞ্জ একই রিকমেন্ডেশন। তার মানে কি আপনার 17 মিনিটও কিন্তু লাগে না। আমার প্রত্যেকটা পরীক্ষায় এমন হয়েছে, মাত্র 30 মিনিট আমি দুইটা ফোকাস লিখছি, একটা আর্গুমেন্ট লিখছি, কারণ আমার ম্যাথে অনেক সময় লেগে গেছিল। তো এরকমও কিন্তু হয়ে যাবে পরীক্ষার হলে। যারা পরীক্ষা দিয়েছেন, এই যে শিমুল ভাইয়ের তো ধারণা আছে টাইম কেমন একটা জিনিস, যারা দিচ্ছেন না এখানে, শিমুল ভাই দিচ্ছেন, আর কে কে এবার উচিতে উচিতে দিচ্ছেন না, অনেক স্টুডেন্ট এখানে আছে যারা দিচ্ছে, তারা টাইমের যে আসলে টাইমটা কি আর লেখা কি সবাই বুঝছে, যে সুন্দর করে লেখার থেকে সব লিখে আসাই হচ্ছে চ্যালেঞ্জ। এই জন্য আপনাকে এর বিকল্প আর কোনো সহজ পথ আপনার নাই। আপনাকে এইটাই হচ্ছে আমার মনে হয় সব থেকে, মানে একটা ক্রুশিয়াল পথ, এখন অতি প্রয়োজনীয়। ঠিক আছে, এই জন্য আপনারা একটু এইভাবে নিজেদের প্রস্তুতি করুন। আমার কাছ থেকে আমার পিডিএফ আপনার পড়ার দরকার নাই, আমার পিডিএফ আপনার দেখারই দরকার নাই। আপনি জাস্ট শিখেন যে কি করে আপনি ফোকাস গুলোকে ক্যাটাগরাইজ করবেন, কি করে সুন্দর করে পরীক্ষায় প্রেজেন্ট করবেন বা সহজে। যেমন আমি মানি লন্ডারিং এ লিখছি, সেম ভূমিকা লিখছি না? এখন এই যে ইকোনমিক প্রবলেম পর্যন্ত লেখার পরে কি লিখছি, এমন দেম মানি লন্ডারিং ইজ কারেন্টলি মোস্ট সিরিয়াস প্রবলেম। তার মানে কি, পুরো এতক্ষণ কি এটা ছিল সবার জন্য, এখন যখনই আমি ওইখানে বলে দিছি যে মানি লন্ডারিং এর কথা, তখন পুরো ইন্ট্রোডাকশনটা হয়ে গেছে কার, মানি লন্ডারিং এর। তারপরে কি মানি লন্ডারিংটা কি একটু বুঝিয়ে দিয়েছি, তারপরে কি কারেন্ট স্ট্যাটিস্টিক্স দেখিয়ে দিয়েছি, মানি লন্ডারিং এর যে 3টা ধাপ সেটা দেখিয়ে দিলাম, এর রিজন কি, মানি লন্ডারিং এর জন্য কি কি ইকোনমিক প্রবলেম হয়, কি জন্য মানি লন্ডারিং প্রিভেন্ট করতে হয়, কিভাবে করবো আর কি, সরকার কি কি উদ্যোগ নিয়েছে, এই যে কনক্লুশন। দেখেন তো এটা 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 কি 3 পেজে লেখার জন্য পারফেক্ট না? তো এইটুকু যদি আপনার রেডি থাকে, এই যে 3 পেজও না, মাত্র 2 পেজের মধ্যে আমি লিখছি, আপনাদের জন্য কতটুকু হবে, আপনাদের খাতায়ও 3 পেজ হবে। কারণ এটা হ্যান্ড নোটে যদি দেখেন, হ্যান্ড নোটেও দেখবেন যে কত সুন্দর করে হচ্ছে আপনাদের নোট করে দেওয়া, এই মানি লন্ডারিং বা অন্যগুলো। এই যে হ্যান্ড নোট গুলো আপনারা একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে 3 পেজের মধ্যে এই এই লেখাগুলো কত সুন্দরভাবে লেখা যায়। ঠিক আছে, এখানে হ্যান্ড নোট আছে, এই যে রেমিটেন্সের হ্যান্ড নোটটাই দেখি দেখি আমরা। ঠিক আছে, এই দেখেন রেমিটেন্সের হ্যান্ড নোটটা একটু দেখেন, দেখেন কিভাবে এটা 3 পেজে লেখা হয়েছে। প্রথমে একটা ইন্ট্রোডাকশন, পরে এই একই ভূমিকা না, দেখেন বাংলাদেশ হ্যাজ মেড এ রিমার্কেবল স্ট্রাইডস ইন ট্রান্সফর্মিং ইটস ইকোনমি ফ্রম ড্যাশ ড্যাশ ড্যাশ, শেষে কি লিখছে দেখেন তো, এই যে এখানে এসে কার্ভ দ্য পাথওয়ে টুয়ার্ডস প্রসপারিটি। এইবার হচ্ছে আমাদের মেন টপিকে আমরা কানেক্টেড করে ফেললাম, কি ইন হুইচ রেমিটেন্স হ্যাভ প্লেড এ ক্রুশিয়াল রোল। মানে যেগুলো যেগুলো ইকোনমিক প্রোডাক্ট, জাস্ট আমরা এইভাবে কানেক্ট করে দিব। এবং কানেক্ট করার জন্য কিন্তু আপনাকে ওখানে ইওর টপিক বলে ফাঁকা করে দেওয়া আছে। অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক, রেমিটেন্স হ্যাজ বিকাম এ ভাইটাল পিলার ফর মেইনটেইনিং ইকোনমিক স্টেবিলিটি এন্ড ফিনান্সিং ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। হয়ে গেল আমার ইন্ট্রোডাকশনটা, কার হয়ে গেল এখন, এটা একই ইন্ট্রোডাকশন ছিল কিন্তু এটা এখন হয়ে গেল কার, এখন হয়ে গেল রেমিটেন্সের। তাই না, আমাদের যেটা ক্যাশে আসছিল, আমাদের যে রিজার্ভ আর কি, তাই না, রেমিটেন্স ও রিজার্ভের একটা অংশ। তারপরে আমরা কি কারেন্ট ল্যান্ডস্কেপে শুধু রেমিটেন্সের ডাটাটাই দিব। তারপরে হচ্ছে রেমিটেন্সের বেনিফিট কি কি, এই দেখেন 3 পেজে কিন্তু খুব সুন্দরভাবে লিখে ফেলছি। তার মানে কি, এখান থেকে আমরা কি শিখলাম, যে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই প্র্যাকটিস করা উচিত। দেখেন 3 পেজে কত সুন্দর, এখানে যদি 35 ফোকাসে থাকে, আপনি 26, 27, 28 পর্যন্ত পাবেন, আমি 100% শিওরিটি দিয়ে বলতে পারি। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আহ, এই হচ্ছে আর কি বিষয়। জাস্ট আমি আপনাদের বিষয়টা নিয়ে বুঝাই দিচ্ছি, কারণ এখানে শেখানোর মতো জিনিস কম, আপনাদের বোঝানোটা মেন। কারণ আমি যখন নিজে একজন জব সিকার ছিলাম, তখন যার কাছে বলতাম যে ভাই এই প্রিপারেশন কেমনে নিব, কেমনে পড়বো, তো বলতো পেপার পড়, একটা ফোকাস রাইটিং এর বই কেন, ওইগুলো পড়। তো আমি না কোনো শুধু কিনতামই, কোনো লাইন পাই নাই। পরে আমি বুঝলাম
যে হচ্ছে ইকোনমিক প্রোডাক্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক প্রবলেম, তিনটারই ইন্ট্রো হচ্ছে আমাদের সেম, শুধু কানেক্টেড করাটা শিখতে হবে। আমরা তিন রকম দেখলে কিন্তু বুঝতে পারবো। যদি কমন ফরম্যাটে চলে যাই, আগে আমরা কমন ফরম্যাটটা, তাহলে এখানে আমরা কি এটা ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট এবং প্রোডাক্ট, এটার জন্য শুধু জাস্ট এখানে ইওর টপিকে ইনক্লুড করে দিলেই হয়ে গেল। যেমন আমি মনে করেন এখন আমি ডিজিটাল ইকোনমি নিয়ে লিখবো বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে লিখবো, তাই না? আমাদের অফিসার ক্যাশে আসছে টেকনোলজি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, আর সিনিয়র অফিসার এই যে 23-এ আসছে কি, হ্যাঁ সিনিয়র অফিসার 23-এ কি আসছে, সিনিয়র অফিসার 23-এ আসছে হচ্ছে ডিজিটাল ইকোনমি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। এখন আমি দেখি যে ডিজিটাল ইকোনমি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট কি আসলে এটা দিয়ে করা যায় তো। ঠিক আছে, আমরা লাস্টের একটু লাইন পড়বো, উপরের দিকে গুলো বাদই দিলাম। আচ্ছা, থ্রো এ কম্বিনেশন এন্ড ডিটারমাইন্ড efforts, strategic policies and focus on human capital development, Bangladesh has managed to overcome numerous obstacles and carve the path towards prosperity. Among the various drivers of transformation, digital economy has emerged as a critical catalyst. By addressing structural gaps and fostering resilience, digital economy plays a pivotal role in shaping socio-economic and landscape of developing nation alike. ভাই এটা তো, যদি আমি টিচার হইতাম খাতা দেখতাম, তা আমি তো হচ্ছে ইন্ট্রোডাকশন দেখে আর পড়তাম না, বলতাম যে 35-এ ভাই তুই নিয়ে 30 নিয়ে বসে থাক। কি কি ওয়ার্ড ইউজ করছি, রিসাইলেন্স ইউজ করছি, ফোস্টারিং ইউজ করছি, বাই অ্যাড্রেসিং স্ট্রাকচারাল গ্যাপ ইউজ করছি, তারপর ল্যান্ডস্কেপ, অবস্ট্রাকল, নিউমেরাস, তারপরে কি ইউজ করছি যে স্ট্রাইটস, তাই না, সিঁড়ি, প্লাউড বাই পোভার্টি, তারপরে কি ট্রিমেন্ডাস চ্যালেঞ্জেস, তারপরে আর কি ইউজ করতেছি, পলিটিক্যাল টার্মোয়েলস বা পলিটিক্যাল ইনস্টেবিলিটি, তারপর ওয়াইড স্প্রেড পোভার্টি, ডিটারমাইন্ড এফোর্টস। মানে আগেই আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট গুলো কি প্রথমে দেওয়া হয়ে গেছে, তার মানে টিচার তো আর পড়ারই প্রয়োজন নেই, শুধু ভূমিকা দেখেই বলবে রে তো ফোকাস শেষ ভাই, এরা আমি মার্ক না দিয়ে কই যাই। ওই আমাদের ওই টিচার যত একটু কেমন করে নিবেন জানেন না, ওই বারবার বলতো যে বাসর রাতে বিড়াল বিড়াল হচ্ছে বাসর রাতেই মারতে হয়, ঠিক আছে? তো ফোকাসের ইন্ট্রোডাকশন দিয়ে আপনাকে ফোকাসের মার্কটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওই চ্যালেঞ্জ রিকমেন্ডেশন সবাই সেম লিখবে, কিন্তু এই সেন্টেন্স মেকিংটাই হচ্ছে আপনার মেইন কথা, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে সেকেন্ড আমরা চলে যাই। ইন্ট্রোডাকশনে তো কারোর কোনো সমস্যা নাই, তাই না? তানি শিকদা লিখছে এতদিন কেন পাইনি আপনাকে, থ্যাংক ইউ আপু। এই জন্য এই যে পেয়ে গেলেন লাস্ট টাইমে, ইনশাল্লাহ পরীক্ষার হলে আপনি মানে যাই পারেন না পারেন ফোকাসটা আপনি অনেক তৃপ্তির সাথে লিখে আসতে পারবেন। এই যে আমার স্টুডেন্টরা এত ইয়ে দেয়, রিভিউ দেয়, আমি তো সবগুলো ওইভাবে ছাড়ি না অন্যদের মতো, কিন্তু ওরা কিন্তু যাই হোক অন্তত ইয়ে করে, মানে খুবই আহ, আত্মতৃপ্তির সাথে পরীক্ষাটা দিয়ে আসছে। হয়তো কেউ ম্যাথের জন্য হয়তো সিটকে যাইতে পারে, ম্যাথ অনেকে জিরো ম্যাথ হয়েছে, কেউ হয়তো বা জিকের জন্য সিটকে যাইতে পারে, কিন্তু ফোকাসের জন্য কেউ সিটকে যাবে না, কারণ ফোকাস সবাই খুবই আত্মতৃপ্তির সাথে লিখে আসছে, সেইটাই। ঠিক আছে, আপনাদের ওই যে লিস্ট দেখিয়ে দিয়েছি, আপনাদেরটা খুব সুন্দর করে লিস্ট করা আছে, সুমায় আপু, শিমুল আপু, মারিয়া আপু। আমি হচ্ছে 4টার সময় আমাদের অফিস শেষ হলো, 5:30 বেজে যায়, ঠিক আছে? আর আমি তো বরিশালের একটা উপজেলাতে থাকি, কুরিয়ার পর্যন্ত যাইতে আমার 30 মিনিটের টাইম দরকার, তার মধ্যে আমার ইফতারির টাইম হয়ে যায়, ঠিক আছে? এমন না যে শুক্র শনিবার রোজা বন্ধ থাকে, তাইলে তো হতো, শুক্র শনিবার এবার কুরিয়ার বন্ধ থাকে, ঠিক আছে? না হলে হয়ে যেত। দেখি শনিবারে একটা অপশন আছে, শনিবারে কিন্তু খোলা থাকে, শনিবারে আপনাদের দিবই, ঠিক আছে, 100%, না হলে বইগুলো ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। আমার রুমেও আসলে এতগুলো বই পড়ে থাকলে এগুলো খারাপ দেখায়। ফোকাস রাইটিং এর প্রায় 7, 8, 9টা বই আছে, এগুলো কি করব আমি, আপনাদের পাঠালেই কিন্তু এগুলো কাজে লাগবে, ঠিক আছে? এই তো এইটাই হচ্ছে আপনার বাংলা ইংলিশ দুই ভার্সনে পাবেন, হ্যাঁ। এই যে ফোকাসটা দেখতেছেন না, এরই দেখবেন আরেকটা ভার্সন আছে, যেটাতে বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনই দেওয়া আছে, মানে এইটারই বাংলা ভার্সন নিচে অ্যাড করা আছে, ঠিক আছে, কমন ফরম্যাট ফোল্ডারে। হ্যাঁ, শনিবারে খোলা থাকে, কিন্তু শনিবারে আর শুক্রবারে তো আমি এত পরিমাণ ঘুমাই, উঠি তো মানে একবারে 12টার সময় সেরি করে ঘুমাইলে। কারণ চাকরি তো এখনো জয়েন করেন নাই, জয়েন করেন তখন মনে হয় বৃহস্পতিবারের দিন মনে হবে যে লাড্ডু ফুটেছে মনে, আল্লাহ কবে বৃহস্পতিবার আসবে, কবে একটু ঘুমাবো, হ্যাঁ 2 দিন মন ভরে ঘুমাবো, হ্যাঁ। এরকম একটা অবস্থা হয়, আমার অবস্থা এরকম হয়, কার কি হয় জানি না, আমার প্রচুর আর কি ঘুমাই আজকে। মানে ইফতারের পরে নামাজ পড়ে কোন রকম ওই যে বেডে ঘুমাইছি, একবার 8টা 30-এ কিন্তু উঠছি, ঠিক আছে? না আমি ট্রাই করবো দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় না ফোকাস রাইটিং এর বই পড়ে আপনার কোনো কাজে দিবে, মানে বইটা নিয়ে আপনি কিছুই হেল্প পাবেন না। বইটা এমনি রেখে দিতে হবে, আপনি আমার শিট থেকে যতটুকু শিখতে পারবেন এইটাই হচ্ছে মেন, ঠিক আছে? বাংলা ফোকাস আর ইংরেজি ফোকাস একই, কোনো ক্যাটাগরাইজ আলাদা নাই। এই যে এটা টপিক কি ছিল, এনি ইকোনমিক ডেভেলপমেন্ট, ওইটা হচ্ছে এনি অর্থনৈতিক উন্নতি, ঠিক আছে? এছাড়া কিছু না, আলাদা আলাদা করে আপনার ভাগ করার কোনো দরকার নাই, দুইটাই হচ্ছে সেম। হ্যাঁ,
আরেকজন লিখেছে যে ভাই কারেন্ট ল্যান্ডস্কেপ না দিয়ে যদি আমরা প্যারা করে লিখি সব থেকে সুন্দর হয়। আমার টাইটেল দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই যদি আপনি আপনার মতো করে লেখেন, কোনো ভাবে দরকার নেই। অথবা লিখতে পারেন অন্যভাবে যে হেয়ার প্রেজেন্ট মেনি কারেন্ট সিচুয়েশন এটসেট্রা এটসেট্রা এইভাবে লিখেও কিন্তু আপনি লেখা শুরু করতে পারেন। টপিক এইভাবে না দিলে আমার মনে হয় সব থেকে ভালো হয়, কিন্তু চ্যালেঞ্জ রিকমেন্ডেশনটা যারা কি পয়েন্ট দিবেন তারা হাইলাইট করে দিবেন, এইটাই ঠিক আছে। তো দেখেন আমি দুই ভাবে দিয়েছি। এখানে লিখেছি কি, এখানে আমরা মেইন টপিক নিয়ে কয়েকটা লাইন লিখবো, কিছু ডাটা দিব, টেবিল বা লিখিত আকারে দিব উদাহরণ। এখন যদি কেউ লিখিত আকারে দেয় তাহলে সে এইভাবে লিখবে। মনে করেন যে ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে লিখতেছি, তাহলে অবশ্যই আমাদের জিডিপি গ্রোথটা নিয়ে আসতে হবে, পার ক্যাপিটা ইনকামটা নিয়ে আসতে হবে, আর ইকোনমি সাইজটাও নিয়ে আসতে হবে। তাহলে এই তিনটা টপিক আপনি এখানে হাইলাইট করে দিলেন, তাহলে বোঝা গেল কি আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে। ঠিক আছে। না আমি হচ্ছে যেদিন যেই টপিক হচ্ছে পড়াবো সেটার উপরে হোমওয়ার্ক দিব। এখন ফোকাসের মধ্যে আর্গুমেন্ট আনতে চাচ্ছি না, কারণ আর্গুমেন্টে তো আরো আরো দারুণ ম্যাজিক আছে, তাই না? আর্গুমেন্ট ফোকাস তো কিছুই না, আর্গুমেন্টে আপনাদের জন্য যে ম্যাজিক আছে সেটা তো আপনার অকল্পনীয়। আর্গুমেন্টে আমার শীট থেকে কমন আসছে মেগা প্রজেক্টটা, তাই না? আপনাদের কোনো টেনশন করা লাগবে না। আপনারা হয়তো ভাবতে পারেন যে 250 টাকায় ভাই কি পড়াবে, আরে ভাই আমি ইচ্ছা করলে 1,000 টাকা নিতে পারতাম না? পারতাম তো, কিন্তু আমি নেই। কারণ কি, আমি আজীবন এগুলো তো ফ্রিতেই দিয়েছি। কমন ফরম্যাট, আমার কমন ফরম্যাট তো আজকাল ধরে সবাই লিখতেছে না, অনেকেই কিন্তু আহ, আগে থেকেই পড়তেছে। কিন্তু আমি কেন এটা করছি, যে আমি যে জিনিসটা পাই নাই বেকার টাইমে, সেটা যেন আমি অন্যদের একটু বোঝাইতে পারি, তারা যেন অন্তত আ- এইটার বদলতে হলো পরীক্ষার হলে কিছুটা হেল্প পাই। ঠিক আছে। আমার লেখা এত ছোট ছোট, হাজার টেনে টুনেও কখনোই 3 পেজের বেশি লিখতে পারি না। হাতের লেখা ছোট হলে কি সমস্যা হবে না? আপনি 1.5 পেজ লিখবেন, 1.5 পেজ লিখলে হবে। আপনার কোয়ালিটি দেখে ওখানে, ওটা আপনার কোয়ালিটি দেখা হবে, কোয়ান্টিটি দেখা হবে না। ঠিক আছে। হ্যাঁ আমি হচ্ছে ক্লাস অনুযায়ী দেবো। এখন ফোকাসের মধ্যে আর্গুমেন্ট দরকার নেই আপনাদের। 3 মাসের কোর্স না আপনাদের, আমি 1 মাসেরও কম সময় কমপ্লিট করে দিলেই তো হলো, আর তো কিছু না। এই ইকোনমিক ফোকাস এ তো আপনি 3-4টা অ্যাসাইনমেন্ট করলেই আপনার হচ্ছে অর্ধেক ফোকাসে বইয়ের শেষ হয়ে যাচ্ছে। তাহলে কেন আমরা হচ্ছে এত কঠিন করে করব? ঠিক আছে। আপনারা বুঝতে পারেন, একটা প্রথম আমি কোর্স করছি, 2500 স্টুডেন্ট পাওয়া মানে মুখের কথা। যেখানে অনেক ভালো ভালো টিচাররা 100 স্টুডেন্টও পাচ্ছে না, সেখানে আমি 2500 স্টুডেন্ট নিয়ে শুরু করছি প্রথম কোর্সে। তার মানে অবশ্যই যে আমার থেকে মানুষ উপকৃত হচ্ছে এবং এত পরিমাণ রেফার করতেছে, মানে এক বরিশাল ভার্সিটির স্টুডেন্টই তো মনে হয় যে অনেক অনেক হয়ে গিয়েছে। তো এইটাই আর কি হচ্ছে মেন পাওয়া। ঠিক আছে। এই যে রেফার করতেছেন, প্রতিদিন যে ভাই আমার ফ্রেন্ডকে একটু বলছি মাঝপথে একটু নেন, এইভাবে এইটাই আমার ভালো লাগে। যে না, অন্তত আপনি উপকৃত না হলে তো আপনার বন্ধুকে কখনো রেফার করতেন না। আর আমি তো আপনাদের সাথে কোনো ভন্ডামিও করতেছি না যে আপনাদের কাছ থেকে নিয়ে আপনাদের হেল্প করতেছি না, বা আমি চেষ্টা করতেছি না। আমি আমার সর্বোচ্চটা, আপনার বিশ্বাস করেন যে আমি আপনাদের জন্য কি পরিমাণ পরিশ্রম করি। আমার পাশের রুমে আমার এক কলিগ থাকে, সে বলে যে আপনি 4টার সময় সেহরি করে ঘুমান, এত রাত্রে এই করেন ওই করেন। তাই আমি বলতেছি যে এইগুলো তো সাময়িক সময়ের জন্য, একবার যদি গুছিয়ে ফেলতে পারি তাইলে আপনাদের জন্য একটু মোটামুটি চেষ্টা করি। হ্যাঁ। আচ্ছা আমরা নেক্সট চলে যাচ্ছে, কোনটা ডাটা কোনটাই দিব। এই যে পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা জিডিপি, জিডিপি গ্রোথ, ঠিক আছে। তারপরে হচ্ছে পোভার্টি রেট, সাইজ অফ জিডিপি, রিজার্ভ, রেমিটেন্স, ইনফ্লেশন, এক্সপোর্ট ইনকাম, প্রত্যেকটা যে কোনো ইকোনমিক রিলেটেড কিন্তু প্রয়োজনীয়। এই ছয়টা, ছয়টা আর তিনটা, 9টা, মোট 6টা, তাই না? এই যে 6টা ডাটা জানা থাকলে আমার যেই কোনো যেই কোনো হচ্ছে ফোকাস আমার ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে দরকার। আচ্ছা আপনি একটা জিনিস বোঝাচ্ছেন যে আমরা আগে হচ্ছে হাফ প্যান্ট পরতাম, এখন ফুল প্যান্ট পরি, তাই না? মানে ডেভেলপমেন্ট দেখাচ্ছেন। এখন এখানে আপনি যে হইছে হাফ প্যান্ট, হাফ প্যান্ট কখন ছিল? যুদ্ধের পরে। হ্যাঁ, 1972 সালে আপনি হাফ প্যান্ট পরতেন, আর এখন কি 2026 সালে আপনি কি পরতেছেন? ফুল প্যান্ট পরতেছেন। তাহলে আপনার কি 2021, 22, 23, 24, 25, 26-এর দরকার আছে? আমি কম্পারেটিভ দেখাবো, তাহলে কি আপনার হচ্ছে 3টা ডাটা দিলে বা 2টা ডাটা দিলে যেখানে হয়ে যায়, কেন আপনারা এত ডাটা মুখস্থ করে পরীক্ষার হলে পারেন না 3টা ডাটা লিখতে? ফ্রি ফ্রি 7-8টা পয়েন্ট আপনারা মুখস্থ করে যান। 21 সালে ছিল 9.3, 22 সালে ছিল 25.3, পরীক্ষার হলে গিয়ে দেখেন কি রে, কত সালে কত ছিল যেন, দিয়ে দিয়ে আইডিয়া করে একটা। তাহলে কি দরকার আমার অত মুখস্থ করার? আমি যদি 2টা ডাটা মুখস্থ করে সেটা পারফেক্টলি দিয়ে আসতে পারি, তাহলে আমার কি অত সালের দরকার আছে? এই জিনিসটা আপনারা বুঝেন না। মানুষ আপনাদের ডাটা বক্স দিয়ে দিল ফেসবুকে, আর আপনারা পড়া শুরু করে দিলেন। স্যার খাতা দেখার সময় ভাবলো ওই ছেলে ভালো ডাটা মুখস্থ করতে পারে, বিশাল ভালো ব্যাপার যে সে ডাটা মুখস্থ করতেছে। আপনারা লাফাচ্ছেন যে ভাই আমরা অনেকে এসে দেয় ভাই ফোকাস লিখছি ডাটা দিয়ে ভরাই দিয়ে আসছি।
তার মানে ডাটা দেখে স্যার ভাবতেছে ওরে এই ছেলে তো ভালো ডাটা মুখস্থ করতে পারে, আর আপনি রাইটিংটা সুন্দর লাগবে, এই ছেলে তো ভালো লিখতে পারে। লিখতে পারা আর ডাটা লিখে আসতে পারা কিন্তু এক জিনিস না, এটা আপনাকে বুঝতে হবে। ডাটা আপনি অবশ্যই দিবেন, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু। আপনি হচ্ছে কখনো এই যে মাঝে হচ্ছে আমরা একটা কি হস্তশিল্পের একটা ওই যে ফোকাস আসছিল না, সেখানে আপনি সব ডাটা ঢুকাই দিলেন, কিন্তু কোনোটারই প্রয়োজন ছিল না, আসলে শুধুমাত্র কি আমাদের রিজার্ভটা প্রয়োজন ছিল বা এক্সপোর্ট ইনকামটা প্রয়োজনীয়তা ছিল, তাই না? যে এক্সপোর্ট ইনকাম কখন হবে, যখন আমাদের হস্তশিল্পটা বাইরের দেশে এক্সপোর্ট করবো। তো এই ডাটাটা প্রয়োজন ছিল, আপনি সব দিয়ে আসলেন, জানেন বলে আপনাকে সব ঢুকাইতেই হবে 3 পেজে, এরকম না। ডাটা যতটুকু প্রয়োজন ততটুকু। এখন দেখেন আমি যখন ফোকাস লিখি দেখবেন যে যখন আমি রিজার্ভ নিয়ে লিখছি, এই ইনফ্লেশন নিয়ে লিখছি, খালি ইনফ্লেশন রেটটা আমি মেনশন করছি, শেষ, আমার তার কিছু প্রয়োজনীয়তা নাই। আমি যখন রেমিটেন্সটা লিখছি, খালি রেমিটেন্সের এইটুকু ডাটা আমি ইউজ করছি। আচ্ছা, তৈত ভাই কি লিখছেন মেইন টপিক নিয়ে কয়েক লাইন, জিনিসটা আরেকবার, হ্যাঁ এটা তো ফোকাসে আসলেই আমরা বুঝতে পারবো, ওটা নিয়ে কোনো টেনশন নাই। ফোকাস তো আপনাদের রেডি করা আছে, আমি তো শুধু কমন ফরম্যাট দিব না আপনাদের, মানে যত রকম ভাবে জিনিসটা বোঝানো যায় বোঝাবো। তার মানে আমরা যেই ডাটা, কিন্তু যখন ডেভেলপমেন্ট যেমন হচ্ছে আমাদের ওই যে ইয়ে ছিল না, ফোকাস অ্যানালাইসিসে কি কি ফোকাস ছিল, এই যে ইকোনমিক রিলেটেড না, সেটা কই গেল আমাদের, ওই যে অ্যানালাইসিস। আচ্ছা, অ্যানালাইসিসটা আমি আরেকবার ওপেন করি তাইলে আরেকবার একটু সুবিধা, মানে অ্যানালাইসিসটা আবার ওপেন না করলে আপনাদের আবার বুঝতে একটু অসুবিধা হবে। কয় তারিখের পড়া ছিল ওইটা? 1 তারিখে শিখাইছি না ইকোনমিক অ্যানালাইসিস। এই যে আমরা চলে আসি, এই যে মাইক্রোসফট না। আচ্ছা, এই যে এই যে দেখেন ডেভেলপমেন্ট, প্রথম কি রোল অফ ডিজিটাল ইকোনমি ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, ওইটাতে জাস্ট টপিকের ওখানে ডিজিটাল ইকোনমি লিখে দেন, আর এখানে যে ডাটাগুলো প্রয়োজন সেগুলো আপনি এখানে লিখে দেন। এখন ডিজিটাল ইকোনমির মধ্যে কি কি পড়ে, এআই পড়ে, আইওটি পড়ে, ব্লক চেইন পড়ে, অনেকগুলো, এইগুলো আপনার একটা কি ইনফরমেশন বক্স থাকলে কিন্তু একটু হয়ে গেল। সিনিয়র অফিসার কি বাংলাদেশ জার্নি টু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এটা মানে কি ওই যে যেই ফোকাসটা না, ওইটা আসলে কমন ফরম্যাটটাই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট পুরাটাই কপি পেস্ট করে দেওয়া যায়। বাংলাদেশ জার্নি টু এটা কি বিবিএডি তে বাংলাদেশ জার্নি টু টুয়ার্ডস ডেভেলপমেন্ট এন্ড ইকোনমিক ইনক্লুশন, পুরোপুরি কপি করে দেওয়া যায়, কোনো চেঞ্জই করার দরকার নাই। অফিসার ক্যাশে কি টেকনোলজি এন্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, টেকনোলজি নিয়ে একটু ওই যে টেকনোলজির ফরম্যাট থেকে একটু নিবেন, আর বাকি সব কপি পেস্ট করে দিলে হয়ে যায়। ফিনান্সিয়াল ইনক্লুশন এই একই জিনিস। জানেন তো রুরাল ডেভেলপমেন্ট ওই একই জিনিস, রুরাল ডেভেলপমেন্ট হয়েছে মানে কি পভার্টি রেট কমছে, সেটাই তো পভার্টি এলিভেশনই তো এটা। তার মানে পভার্টি রেট, জিডিপি গ্রোথ, পার ক্যাপিটা ইনকাম, এই ডাটাটা ওখানে ইউজ করলেই হয়ে যায়। এইটুকু যদি সেন্স অফ হিউমার আপনি কাজে লাগাইতে পারেন, আপনার ফোকাস, কারণ 80% আপনার কমপ্লিট, আর 20% কি আপনি এখান থেকে শুধু জাস্ট ডাটা থেকে কাজে লাগাবেন, শেষ। আপনি যত বই পড়েন যাই পড়েন ঘুরে ফিরে দেখবেন যে কিছুই মজা পাচ্ছেন না, বুঝতেই পারতেছেন না যে কোন লাইনে যাবেন। পরীক্ষার 2 দিন আগে দেখবেন মাথা ঘুরতেছে, আল্লাহ আমি কোন ফোকাস থেকে কোনটা মনে রাখবো। কিন্তু আমি যখন পরীক্ষার হলে যাই আমার কিন্তু মাথা ঘুরে না, কারণ আমি জানি যে ফোকাসে আসবে আমি কিন্তু 80% মুখস্থ লিখবো। আমি কিচ্ছু পারি না ইংলিশ, ভাই আমার কথা হচ্ছে আমি ইংলিশ পারি না কিছু, আমি ফ্রি হ্যান্ড রাইটিং পারি না। আমি 80% মুখস্থ রাখবো আর 20% ভুলভাল লিখে আসবো, মানে ওই টপিকটাই লিখবো কিন্তু বানান টানান যা পারি ভুল করবো। কারণ 80% আমার কারেক্ট, 20% একটু মিস্টেক হয়েছে, তাই কি আমার স্যার কি মার্ক অনেক কম দিবে? দিবে না। আমার 20+ থাকলেই তো আমার এনাফ, কারণ আমি ওখানে 3টা ম্যাথ পারতেছি, এখানে 8টা জিকে পারতেছি, আমার জব কি আটকাবে? আটকাতে পারবে কেউ? সিট হচ্ছে কত, 1700 সিট, চাকরি পাবে কত, 2500। এখানে আমি আর এরকম ভালো রেখেও চাকরি পাবো না? এই যে একটা আপু একটা গেছেন দিল, ভাই আলহামদুলিল্লাহ আরসিতে জব হয়েছে, কয়টা পোস্ট ছিল? 170 না 320টা ছিল নাকি 100 150 পোস্ট ছিল, সেখানে আপু আমার এই রিটেন ব্যাচের রানিং স্টুডেন্ট, তো সে জবটা পাইছে, তার নাকি 150 জনের মধ্যে আসতে তার কি এফোর্ট লাগছে না? তাই না? তো এইটা আপনি জব পাবেন, কিন্তু যখনই নিজের মতো করে আলাদাভাবে পড়ে লিখে আসতে যায়, লিখে আসতে পারবেন না তখনই। চান্স কামস বাট ওয়ান্স, আপনি প্রতিবারই যে প্রিলি পাস করবেন, প্রতিবারই যে আপনার একটা সুযোগ আসবে এমন না। আমি 46 বিসিএস অ্যাটেন্ডই করি নাই, শুধুমাত্র রিটেন দেওয়ার কারণে। আমার মাথায় ছিল যে 46 বিসিএস আমি প্রিলি টিকবো, তার তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার 46 তো আমি রিটেনের সুযোগ আছে, মানে আহ, একটা রিটেনের সুযোগ পাইছি, এইটাতে আমি চাকরি পাবো। এবং কি মেরিট পজিশন কি 200-র নিচে নিয়ে চলে আসছি, কততম হয়েছিলাম? 175তম। তো আমি নিয়ে আসছি না 2700 জনের মধ্যে, 2700 জন চাকরি পাইছে, তার মধ্যে 175তম হয়েছি না? তো এইভাবে লিখলে যদি মার্কই না দেয়, তো আমি 175তম কেন? আমি তো, আমার তো হওয়া উচিত ছিল 2699তম। কেন আমি 175তম হয়েছি? একই ইন্ট্রোডাকশন, একই জিনিস, একই কিছু লিখে। তার মানে এর মধ্যে জাদু আছে, কারণ কি এখানে সব হাই ফ্রিকোয়েন্সি জিনিস ইউজ করা হয়েছে, যেটা আপনি কখনোই ফ্রি হ্যান্ডে খুবই অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট না হলে পারবেন না। যারা বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের স্টুডেন্ট, তারাও কিন্তু এগুলো পড়তে গেলে ইয়ে খায়। এখানে কিন্তু অনেকে বুয়েটের স্টুডেন্টও আছে, সিএসসির স্টুডেন্ট আছে, আছেন না? তো এখানে আপনাদের বলার দরকার নাই যদিও। তো কি
যতই আপনি একাডেমিক অনেক ভালো ইংরেজিতে লেখেন, এই জায়গাটাতে এসে কিন্তু আপনি একটা সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তো এইবার আমরা ওই ফরম্যাট গুলো কিভাবে আসলে ইউজ করতে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাইলে আমাদের আজকে ফরম্যাট নিয়ে আলোচনা শেষ। আর হচ্ছে বাসায় আপনাদের কিন্তু ওই যে ইকোনমিক অ্যানালাইসিস এর এই যে এই কয়টা টপিক হচ্ছে আপনাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ? আরেকবার বলে দিই। বা আপনারা হচ্ছে এখান থেকে নিজের মতো করে যেকোনো ৫টা হোমওয়ার্ক করতে পারেন। এই যে এখানে ৭টা আছে না, ৭টাই প্রিভিয়াস কোশ্চেন। এই ৭টা ফোকাস আসলে আলাদা কিছু না। লেখার সময় বোঝেন। এই ৭টা আসলে কাইন্ড অফ একটাই জিনিস। শুধুমাত্র এখানে যে ডিজিটাল ইকোনমিটা একটু টেকনোলজির সাথে কানেক্টেড হয় আর এখানে টেকনোলজিটা একটু কানেক্টেড হয়। তাছাড়া ১, ২, ৩, ৪ এই যে ৫টা ফোকাস এটাই একটাই ফোকাস। এটা কখনো ভেবে দেখছেন? মাথায় তো মনে হয় আনেন নাই আপনারা কখনো। ঠিক আছে? ওইটাতে আমার আবার ম্যাথ ৫টা ছিল, জিকে ছিল ৬টা। জিকে খারাপ করছিলাম। তো এখানে ধরতে গেলে আপনার এভারেজে কি হয়? ৫টা এখানে তো ২৫ থাকার কথা আর এখানে ১২। অনেকে তো জিকে পারছিল ওখানে ১৩টা করে। তাই না? এখানে তো নারী আমাকে ধ্বংস করে দিয়েছে জিকেতে। ভুলভাল বলে দিয়েছে পাশের এক আপু, তার কথা বিশ্বাস করে আমি সব কেটে কেটে ভুল করছিলাম। ঠিক আছে? পরীক্ষার হলে নারী হইতে সাবধান। আর নারীরা পুরুষ হইতে সাবধান। ঠিক আছে? না, পুরুষরা হচ্ছে সত্য কথা বলে। এই জিকেটা পরীক্ষা হলে এটা কিন্তু মোটামুটি মানে সেন্টারে হলে সবাই একটু বলা কওয়া করে। আর আমি বরাবরই একটু জিকেতে দুর্বল তো। তো জিকে ৬টা পেরেও যেহেতু আসছে, তারা ম্যাথে ৫টা না ধরে আমরা ওখানে কি এখানে যদি আমি ১১টা হইতো তার মানে কি আরো হচ্ছে ১০ মার্ক মানে ২টা ম্যাথের সমপরিমাণ মার্ক কিন্তু আমার এখানে ছিল না। ঠিক আছে? তার মানে ধরা যাচ্ছে যে ৩টা ম্যাথ ১১টা জিকে হইলেই কিন্তু তাদের ওই ফোকাস ভালো করে লিখলে হচ্ছে ওই পজিশনে আসা সম্ভব। আচ্ছা, আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট একটা দেখবো, ইকোনমিক প্রবলেম একটা দেখবো। তাইলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে? রোজা রেখে আমি বেশিক্ষণ কথা বলবো না, কারণ হচ্ছে আপনারা সবাই অনেক জ্ঞানী। আপনাদের একটু কয় না যে যারা অনেক ভালো বোঝে তাদের হালকা একটু ধরিয়ে দিলেই হয়। তা আমি আমি জানি আপনাদের সামান্য একটু ধারণা দিলেই এনাফ। আপনাদের নিয়ে অত বেশি হচ্ছে ইয়ে করা লাগবে না। আচ্ছা, আমরা ক্যাটাগরাইজেশন শিখলাম, কমন ফরম্যাটটা নিয়ে করলাম, ওখানে চ্যালেঞ্জ রিকমেন্ডেশন সবই আছে। শেষ পর্যন্ত একবার দেখিয়ে দিই, না হলে আবার বলবেন যে ভাইয়া শেষ পর্যন্ত দেখালেন না। তাহলে এই যে কারেন্ট ল্যান্ডস্কেপ, তারপরে চ্যালেঞ্জ দেখেন কয়টা দিয়েছি, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ইউজ করবেন কয়টা, ৪টা থেকে ৫টা। এখানে একটা বিষয় হচ্ছে এই যে চ্যালেঞ্জ গুলো দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু এই প্রত্যেকটার সাথে কিন্তু হচ্ছে আচ্ছা আচ্ছা, না ভোকাবুলারি শিট ১৩টাই শেষ করে দিয়েছি, ফাইনাল লিখে দিয়েছি দেখবেন। ১৩ নম্বর শিটটা ফাইনাল লিখে দিয়েছি প্রিলিতে যেটা। আচ্ছা, এই যে র্যাপিড পপুলেশন গ্রোথ এন্ড লার্জ আনস্কিল ওয়ার্কফোর্স, এটা আমাদের কি সকল অর্থনৈতিক প্রবলেমের প্রবলেম, তার মানে এটা গোল আলু। তাই না? গোল আলু সব জায়গায় ইউজ করতে পারবো। পলিটিক্যাল ইনস্টাবিলিটি এন্ড উইক গভর্নেন্স সিস্টেম, এইটা কি গোল আলু, তার মানে এটা সব ইউজ করতে পারবো না। এই দুইটা 100% লিখবেনই। ইনএফিসিয়েন্ট ব্যুরোক্রেসি এন্ড ল্যাক অফ মোরাল এথিক্স, এই যে মানুষের নৈতিকতা নাই আর আমাদের যে ব্যুরোক্রেসির সমস্যা, এটাও গোল আলু। প্রত্যেকটা ইকোনমিক প্রবলেমের মেইনটা। ঠিক আছে? টেকনোলজিক্যাল ব্যাকওয়ার্ডনেস এন্ড প্রিভ্যালেন্স অফ নেপোটিজম, আমাদের যে যে টেকনোলজিক্যাল যে ব্যাকওয়ার্ডনেস আছে এবং হচ্ছে কি যে স্বজন প্রীতি আছে, এটাও একটা প্রবলেম। এটা কিন্তু গোল আলু না, এটা আবার মোটামুটি বিভিন্ন সেক্টরের জন্য, যেমন যখন মানি লন্ডারিং লিখবেন তখন কিন্তু প্রিভ্যালেন্স অফ নেপোটিজমটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানি লন্ডারিংটা মধ্যে কিন্তু এই নেপোটিজমটা আছে। কারণ কি আত্মীয় স্বজন প্রীতির কারণে কি যারা লোন সেকশনে থাকে তারা কিন্তু লোনটা দিয়ে থাকে। আর টেকনোলজিক্যাল ব্যাকওয়ার্ডনেস কোথায় লাগবে? ক্যাশলেস ইকোনমি, ডিজিটাল ইকোনমিতে কিন্তু এই টপিকটা আমাদের এটা লাগবে। উইক ইনফ্রাস্ট্রাকচার এন্ড ওয়াইড স্প্রেড করাপশন, এটা কেন গোল আলু, এইটা আপনি সব জায়গায় লিখতে পারবেন। লো রেভিনিউ কালেকশন, হাই ইনফ্লেশনারি প্রেশার, সব ইকোনমিক প্রবলেমের মেইন প্রবলেম। এক্সেসিভ গভর্নমেন্ট ব্যাংক ব্রোয়িং, রাইজিং ডিফল্ট, এই যে এইটা না আসছিল আমাদের, দেখেন তো এইটা আসছে না আমাদের ইসে, আমাদের যে ওসি 23-এর যে আর্গুমেন্টটা ছিল এটা ছিল না যে এক্সেসিভ গভর্নমেন্ট ব্যাংক ব্রোয়িং, রাইজিং ডিফল্ট লোন, মিলছে? দেন এই পয়েন্টটা কিন্তু আগে থেকে আমি মেনশন করে দিছিলাম। ঠিক আছে? সোমায়া সাবরুনা আপু তো অনেক, হ্যাঁ। হ্যাঁ, ডেভেলপমেন্ট থেকে 7টা ফোকাস হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, আপনার 5টা করলেই হবে। কারণ ওই সবগুলো একই, ওগুলো লিখতে গেলে দেখবেন যে আপনার উম নতুনত্ব কিছু নাই, সবগুলো একই ভাবেই লেখা যায়। আমি শুধু ওই যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট জার্নিটা দেখিয়ে দেবো তাইলেই হবে। হ্যাঁ, আর এই যে চ্যালেঞ্জ গুলোকে প্যারা করে লিখতে চান তাহলে এই যে এইভাবে লিখবেন। উপরে কিন্তু কোনো সাবটাইটেল থাকবে না, তখন তখন কি দেয়ার আর মেনি সিরিয়াস চ্যালেঞ্জেস ইন আওয়ার ইকোনমি সাচ অ্যাজ র‍্যাপিড পপুলেশন গ্রোথ, একই টপিক গুলো আমি জাস্ট হচ্ছে আপনাদের রাইটিং স্কুলে দিয়ে দিয়েছি। ভাই আপনার একটা শীট ছিল না ব্যাংকিং টার্ম গুলো, ওইগুলো কই? ওই ব্যাংকিং এ আছে, ওই যে কমন ফরম্যাটের ব্যাংকিং ফোল্ডারে শুরুতেই তো দেখালাম, ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, কি সলিউশন, কি কি সলিউশন থাকতে পারে প্রবলেম যেগুলো সেইগুলো পজিটিভ লিখে দিবেন তাইলে হয়ে যাবে। ওখানে যা লিখছি তারই পজিটিভটা হচ্ছে এখানে। ঠিক আছে?
কারেন্ট ল্যান্ডস্কেপ হচ্ছে প্রথম পাঁচটার সাথে আপনি আমি দেখিয়ে দিই, হ্যান্ড নোট দেখালে বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যান্ড নোট দেখালে আপনারা ক্লিয়ার হবেন, আমি দেখিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা, অ্যাকনলেজমেন্ট এক্সিস্টিং ড্যাশ এই যে, মানে এখানে সব গোলালো, প্রত্যেকটা আমাদের ইকোনমিক, সকল ইকোনমিক প্রবলেমের সলিউশন। হ্যাঁ, আচ্ছা এখানে কয়টা দেয়া আছে? এখানে প্রায় 11টা মতো দেয়া আছে। আমার লাগবে কি 4টা থেকে 5টা, গুরুত্বপূর্ণ আপনার মতো 5টা চুজ করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, 13 মিনিট টাইমে, এই 17 মিনিট টাইমে হচ্ছে সব থেকে ভালো পয়েন্ট করে লেখা। আবার প্যারা করে লেখাও কিন্তু প্যারা করে লিখলে গ্রামাটিক্যাল ভেতরে মিস্টেক হওয়ার অনেক চান্স থাকে। আর প্যারা করে এই পয়েন্ট করে লিখলে জিনিসটা জিস্ট পয়েন্টটা দেওয়া যায় এবং আমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য যেটা নিয়ে যেটা ইয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এটাও প্যারা করে লিখলে এটা লিখবেন যে টু ওভারকাম ইকোনমিক চ্যালেঞ্জের ডাইডাস, তার মানে কি যখন প্যারা করে লিখবেন তখন আর কিন্তু এইটুকু লেখা লাগবে না, জাস্ট ওই যে ছোটবেলায় যে কম্পোজিশন লিখছেন সেভাবে লিখে দিবেন। আচ্ছা, এখানে তো কপিরাইট দেওয়া আছে, আপনারা যেন নিজেরা, অনেকে আমি দেখি যে আপনারা কোর্সে আছেন কিন্তু আপনারা অনেকের কাছে শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই শেয়ার করবেন, কিন্তু সবাই আবার প্রিন্ট করে নিল, বিষয়টা কেমন দেখা যায় না, যে কোর্সে নাই, তখন হয়ে গেল কি আপনাদেরই কিন্তু লস হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, গভর্নমেন্ট কি মেজার আছে, অনেক সময় কি হয় যে রিকমেন্ডেশন লিখলে আর গভর্নমেন্ট মেজার সেম সেম হয়ে যায়, তখন আপনি রিকমেন্ডেশন এন্ড গভর্নমেন্ট মেজার্স একটা পয়েন্টেই কিন্তু আলোচনা করে দিতে পারবেন, যেহেতু জায়গা কম, দুটো পয়েন্ট আপনার করার দরকার থাকবে না। ঠিক আছে? আমরা হচ্ছে আহ যে রিকমেন্ডেশন লিখতেছি না, আর গভর্নমেন্ট মেজার্সটা এটা আমরা এক পয়েন্টে লিখে দিব। শেষে হচ্ছে কি, আমরা এই যে একটা কনক্লুশনও রেডি করে রাখবো, যেখানে সব কিছু দিয়ে দেবো। আচ্ছা, তো একটা নাম বলেন যেটা দিয়ে আমরা এটা করে লিখবো। ঠিক আছে? সময় তো কম থাকে, পয়েন্ট করে লিখলে দ্রুত, আর প্যারা করে লিখলে এই সব আপনার লেখা লাগবে। এখানে কতগুলো ওয়ার্ড আপনি হিসেব করেন, এখানে হিসেব করলে দেখা যায় যে এখানে প্রায় 200 ওয়ার্ড আছে, কিন্তু যদি আপনি পয়েন্ট করে লিখেন দেখবেন যে আপনার 60 থেকে 70টা ওয়ার্ডের মধ্যে হয়ে যাচ্ছে, আর গ্রামাটিক্যালও কোনো ইরোর থাকে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আলটিমেটলি দ্য ইভলিউশন অফ বাংলাদেশ ইকোনমি হ্যাজ নেসেসিটেড ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে টপিক দেন রেমিটেন্স হ্যাজ ইমাস্ট অ্যাজ এ কি, এই দেখুন কি দারুণ একটা শব্দ, তাই না? কর্নার স্টোন। এটা কি আপনি ইউজ করতে পারতেন? এই যে রিসাইলেন্স, বারবার এই যে শব্দগুলো আসতেছে, তাই না? কম্প্রিহেন্সিভ, এইগুলোই হচ্ছে এ। না 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 না, চ্যালেঞ্জ হচ্ছে এইভাবে লাইন দিয়ে লিখে দিবেন। চ্যালেঞ্জ তো সেন্টেন্স মেকিং করে লেখা, অ্যাকনলেজ এক্সিস্টিং ইকোনমিক প্রবলেম এন্ড অ্যাডপ্ট রিয়েলিস্টিক এভিডেন্স বেসড পলিটিক্স, একটা বাক্য দেওয়া, তার মানে আপনি এইভাবে যেভাবে দেওয়া আছে হুবহু এইভাবে লিখতে পারবেন। আমি খাতা দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কমন ফরম্যাটটা কিন্তু শিখে গেলাম। এবার কমন ফরম্যাট দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে একটা ইকোনমিক, এই যে দেখছেন শাকির ভাই অলরেডি আরেকজনকে কিন্তু রিকমেন্ড করে দিয়েছে। হ্যাঁ, একটা দারুণ একটা কি, মনে একটা শান্তি পাওয়া যায় আপু একসাথে মারা খেলে। হ্যাঁ, এটা ঠিক, পরীক্ষার হলে যদি দেখা যায় যে আমার যে ভুল বলে দিছে সেও ফেল করছে, এইটা কিন্তু মজা। থ্রি ইডিয়টে বলে না যে বন্ধু ফেল করলে খারাপ লাগে, কিন্তু বন্ধু যখন ফার্স্ট হয়ে যায় তখন আরো খারাপ লাগে। ঠিক আছে? স্মৃতি দিয়ে কি লিখছে যে 333 ওয়ার্ডের মধ্যে এগুলো, হ্যাঁ হ্যাঁ, 333 ওয়ার্ড থেকেই তো ইউজ করতে হবে। হাই ফ্রিকোয়েন্সি ইউজ করলে ভাববে কি আপনার রাইটিং স্কিলটা অনেক ভালো, আর আপনি তো অনেক দেখি এখন 333 দিয়ে কথা বলা শুরু করছেন গ্রুপে, আপনারা সবাই, এটা তো খুব ভালো লাগে। এই যে আপনাদের মধ্যে এত ইমপ্রুভমেন্ট আসছে, এটাই তো আমার ভালো লাগা কাজ করে, যে না মোটামুটি কিছু শেখাইতে পারছি। তাহলে ইকোনমিক প্রবলেম আমরা কি করে কানেক্ট করব? দেখেন, ইকোনমিক প্রবলেম নিয়ে আমরা একটা লিখি তো, এইটা, এগুলো কিন্তু 4-5টা ক্লাসে শেখানো যাইতো, কিন্তু আপনাদের হচ্ছে আমি প্রথমে যেহেতু ইকোনমিক রিলেটেড ফোকাস, এই ক্লাসটা কিন্তু আবার আমাদের নেক্সট ক্লাসে ছিল, আজকেই করে দিচ্ছি। ঠিক আছে? কারণ রোজা রমজান মাস, আমি প্রতিদিন কথা বলার এনার্জি থাকে না, যেহেতু কাল শুক্রবার, আজকে একটু এনার্জি আছে, আপনাদের একটু বেশি বেশি শিখিয়ে দিই। তাহলে এই ক্লাসটা 2 দিন বাদ দেখবেন। আর ক্লাস দেখার কি আছে, শীটে মনোভাবে রেডি করে দিছি। তো এই ফোকাসটার নাম কি দিয়েছিলাম, রিসেন্ট পাবলিকেশনের 4 in 1 বই আছে না, আর আমি এটার নাম দিয়েছিলাম কি 4 in 1, মানে একটা ফোকাস দিয়ে 4টা ফোকাস লিখবেন। এনি ইকোনমিক প্রবলেম, ইনফ্লেশন, ডিভ্যালুয়েশন অফ মানি, পলিটিক্যাল টার্মোয়েলস, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, রিজার্ভ ডেফিসিট, কি এটা কি চেনা চেনা লাগে? রিজার্ভ ডেফিসিটটা কি অফিসার ক্যাশে মনে হয় বাংলাতে, বাংলা ফোকাসটা কি রিজার্ভ ডেফিসিট আসছে না, রিজার্ভ ডেফিসিট এন্ড লিকুইডেশন। হ্যাঁ, তার মানে কি আপনার ইকোনমিক প্রবলেমটা যদি পড়া থাকতো তাহলে কি আপনার কি কোনো চিন্তা করা লাগতো? আপনি কিন্তু সুন্দর করে হয়ে যেত। হ্যাঁ, ভোকাবুলারি জিআর এর জন্য 13টা পড়লেই হবে, তারপর প্রিভিয়াস কোশ্চেন যখন সলভ করবেন আরো বাকি যেটা আছে সেটা তো এমনিতেই অটো আমরা শিখে যাব। ঠিক আছে? কারণ আরিফুর রহমান ব্যাংক ভোকাবুলারি যেহেতু কন্টিনিউ করা হচ্ছে। একজন লিখছে যে 333 ইজ ইমোশন। এই আমি 13 নম্বরটা দেখবেন ফিহা নাম দিয়ে স্টোরি লিখছি। ফিয়া কে জানেন? ফিয়া হচ্ছে আমার মেয়ের নাম। আমার কিন্তু 3 মাসের একটা বাচ্চা আছে। তো
আমারও ওটার সাথে ইমোশন জড়িত, এই জন্য ভাবলাম কার নাম নিয়ে লিখবো, স্টুডেন্টদের নাম নিয়ে লিখলে বলছে ভাই আমার নাম নিয়ে লিখলেন না, এই বলতেছে ভাই আমার নাম নিয়ে লিখলেন না। পরে ভাবলাম যে আমার মেয়ের নামটাই দিয়ে দিই, যেহেতু 12 নম্বর শিটে আমার নাম দিয়ে লিখছি, 13 নম্বরটা আমার মেয়ের নাম দিয়ে দিলাম। আর 14 নম্বর শিট থাকলে ওয়াইফের নাম দিতাম, কিন্তু ওয়াইফের নাম তো আপনারা জেনে যাবেন, জেনে গেলে আবার সমস্যা। আচ্ছা, তো এখানে কি করব, কোটেশন দিব। তারপরে কি আমি এটা ইনফ্লেশন দিয়ে লেখা ট্রাই করেছি, যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় যে ইনফ্লেশন দিয়ে কেমনে লিখবেন। তাহলে দেখেন সেম ভূমিকা যেটা ছিল লিখে দিলাম। তারপরে এখানে কি লিখলাম, হাউএভার বাংলাদেশ হ্যাজ এগেইন ফেসিং নিউমেরাস ইকোনমিক প্রবলেমস অ্যামং দেম ইনফ্লেশন, বা যেটা আপনি দেন বাজেট ডেফিসিট বা লিকুইডিটি ক্রাইসিস ইজ কারেন্টলি দ্য মোস্ট সিরিয়াস ইস্যু ইন কান্ট্রি। হয়ে গেল, মানে কি এটা ছিল এতদিন হচ্ছে একজনের মেয়ে, একজনের কন্যা, কিন্তু আমি কি করলাম তারা বিয়ে করে নিলাম, এখন হয়ে গেছে কি সেই মেয়েটা হয়ে গেছে আমার। ঠিক আছে, এইটাই হচ্ছে আহ, ইয়ে, ঠিক আছে। তো এইভাবে অন্যের মেয়েকে নিজের করে নেওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে চাকরি পাওয়ার আগে। আবার শ্বশুর যদি হয় সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আর জামাই হয় বেকার, এটা কিন্তু একটা দারুণ একটা বিষয়। যদিও সেও, জামাই এখন সোনালী ব্যাংকে চাকরি করে, কিন্তু এই যে বেকার অবস্থায় অন্যের মেয়েকে নিজের করে নিয়ে, এটা কিন্তু একটা ট্যালেন্টের বিষয়। ঠিক আছে, এই তো রাশেদুল মুন্সি ভাই আপনার, আমি তো ভাবলাম ফিয়া একেবারেই মানে আনকমন নাম, যাক খুব ভালো লাগলো যে ফিয়া মানে হচ্ছে জান্নাতের ফুল। ঠিক আছে, হ্যাঁ ফোকাস রাইটিং ওই যে অ্যাসাইনমেন্ট তো আপনাদের শুধু ওইটা, জাস্ট আমি ধারণা দিচ্ছি যে আপনারা কি করে ইউজ করবেন, হ্যাঁ এটা বড় ইয়ে করে। না না, আমার ওয়াইফ হচ্ছে জব সিকার, সে রিসেন্টলি পড়াশোনা শুরু করছিল, তখন একটা ইসের মধ্যে চলে আসছে। আশা করা যায় যে তাকে আমি শুধুমাত্র প্রাইমারি জবের জন্যই অ্যালাউ করব, আর এনটিআরসি আর কোনো কিছুর জন্য অ্যালাউ করবো না, কারণ মানুষের বেঁচে থাকতে অনেক বেশি টাকার প্রয়োজন নাই, কিন্তু সময়ের খুবই প্রয়োজন। আমি চাই না যে আমার মেয়ে ব্যাংকে জব করলে 10 to 6 তাকে এঙ্গেজ থাকতে হবে, আমি চাই না যে আমার মেয়ে হচ্ছে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হোক, বাবার ভালোবাসা থেকে তো অলরেডি দেখা যায় অনেক দূরেই আছে। প্রিন্টেবল গুলো সবই হচ্ছে ইসেই আছে, এই ড্রাইভে আছে, আপনাদের গুছিয়ে দেওয়া আছে, আপনারা হয়তো বা ঘটেননি। ঠিক আছে, সেলিম ভাই কিন্তু বুঝে ফেলছে, ঠিক আছে। হ্যাঁ আমার শ্বশুর হচ্ছে সোনালী ব্যাংকে জব করে, তো আমি তখন বেকার ছিলাম, তারপরও সে জানতো যে আমার দ্বারা কিছু সম্ভব, সেই জন্যই কিন্তু সে তার মেয়েকে আমার হাতে তুলে দিছিল, যদিও রিসেপশন হয়েছিল না। কিন্তু এই যে এইটাই আমার প্রাপ্তি, এবং ওইটাই কিন্তু আমাকে বুস্ট করছে আরো, যে সে আমাকে ভরসা করছে যেহেতু, তার মানে আমি কিছু করব এবং হচ্ছে অ্যাচিভ করব। তো তারপরে কিন্তু মোটামুটি দেখা যায় যে মাস্টার্স অনার্স কমপ্লিট করেই যে আমার যে শুরু হয়ে গেল, এটা এটা অবশ্য আমার দোয়াও আছে সবার, এই জন্য। আচ্ছা এইবার দেখেন যে ভাই কি করে কানেক্টেড করতে হয়, তাইলে কি আমরা এই পর্যন্ত লিখে আমরা কি টপিকটা নিয়ে একটা ডেফিনেশন দিব। যখন আমি ইনফ্লেশন নিয়ে লিখবো তখন ইনফ্লেশনটা কি লিখবো, যখন আমরা মোবাইল ব্যাংকিং লিখবো মোবাইল ব্যাংকিংটা কি সেটা নিয়ে একটু লিখবো, যে কোনো কিছু দিয়ে কিন্তু আমরা একটু লিখবো। ঠিক আছে, আচ্ছা। তো ইনফ্লেশন মিনস এ কন্টিনিউয়াস রাইজ ইন প্রাইসেস অফ এভরিডে গুডস এন্ড সার্ভিসেস হুইচ রিডিউস, তার মানে কি এখানে আমরা ডেফিনেশনটা দিয়ে দিলাম, জাস্ট আমাদের ওভারভিউ দিচ্ছি। আমরা কিন্তু পড়া কিন্তু শুধুমাত্র ডেভেলপমেন্ট ইস্যুটা, ইকোনমিক প্রবলেম কিন্তু পড়া না, জাস্ট আমাদের কানেক্ট করে শেখানোর ট্রাই করতেছি। ঠিক আছে, কারেন্ট ইনফ্লেশন স্ট্যাটিস্টিক্স, একটা জিনিস একটা জিনিস মাথায় রাখতে হবে, কি বেকার অবস্থায় যে নারী হাত ধরে সে হচ্ছে কি, সে আসলে রহমত, তাই না, আশীর্বাদ স্বরূপ, তার হাত কখনো ছাড়া যাবে না। এই দেখেন আরেকজন পাওয়া গেছে, পাপি, সৌরভ দাস দাদা, ঠিক আছে, সে কিন্তু আমার আমার মতো পাপি, সে, সেও কিন্তু বেকার অবস্থায় তেলে কি বিয়ে করে ফেলছে। আচ্ছা, তো তারপরে যে কারেন্ট ল্যান্ডস্কেপে কি জাস্ট হচ্ছে ডাটাটা দিয়ে দিবেন, যদি এইটুকু হাইলাইট না করেন আরো সুন্দর হবে, হ্যাঁ। কারেন্ট ইনফ্লেশন রেট বাই স্ট্যাটিস্টিক্স ইন বিডি, এই কথাটা লেখার দরকার নাই। ওই দেখেন তার শ্বশুর অগ্রণী ব্যাংকের এজিএম, আর সে বেকার অবস্থায় তারা বিয়ে করে ফেলছে, দেখেন। শিখে নেন, শিখেন সৌরভ দাদার কাছ থেকে কিছু শিখেন আপনারা। আমি আমার থেকে মনে করেন 2 ধাপ এগিয়ে আছে তিনি। ঠিক আছে, কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমার শ্বশুর যে সোনালী ব্যাংকে জব করতো, আমি জানতামই না, শুধু জানতাম যে তার বাবা চাকরি করে, কিন্তু আসলে কিসে চাকরি করে কোথাও কিছু কোনো সময় আমার প্রয়োজন পড়ে নাই। জাস্ট বিয়ে যখন আমাদের ঠিক হলো তখন জানতে পারলাম যে আসলে এইটা। ঠিক আছে, আচ্ছা। তো অ্যাকর্ডিং টু দ্য ডেইলি স্টার, এই যে শুধুমাত্র ইনফ্লেশন ডাটা দিবেন, অবশ্যই কি সোর্স দিতে হবে। ঠিক আছে, এইভাবে কানেক্ট করতে হবে। ঠিক আছে, তারপর আমরা কি লিখবো, মেইন রিজন লিখবো, কেউ যদি এই পয়েন্ট লিখে এক লাইন ব্যাখ্যা দিতে চান তাও পারেন। আর সব থেকে ভালো হয় যে শুধুমাত্র কি পয়েন্ট দিয়ে দিতে, কারণ সময় পাওয়া যায় না, হ্যাঁ।
ওই দেখেন আরেকজন পাওয়া গেছে, সালমান আহমেদ ভাই, শ্বশুর পুলিশ খাইছে রে। এই দেখেন এরা সব সাকসেস হবে না কেন? শ্বশুর তার উপর ভরসা করছে, এখন তার কিন্তু ওই যে একটা আছে না যে আমরা কি সর্বোচ্চ দেখা গেল যে আহ, 10 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াইতে পারি, ঠিক আছে? কিন্তু যখনই পেছনে পাগলা করতে লেগে যায়, তখন কিন্তু আমাদের গতি অলরেডি কি 20 কিলোমিটার পার আওয়ার বেগে বৃদ্ধি পায়, ঠিক আছে? তো এখানেও কিন্তু সেই একই বিষয়টাই হয়, যখন চাকরিজীবী শ্বশুর বেকার ছেলের হাতে মেয়ে দেয়, তখন তার পেছনে কিছুটা ওইরকম ছুটে যায়, তখন কি জীবন যুদ্ধে কিন্তু আগানোর জন্য পড়াশোনা কিন্তু অনেক বেশি বেশি করে শুরু করতে হয়, ঠিক আছে? আর এটা 40 টাকা নিয়ে শুরু করছিল। এই গল্পগুলো সেই বিসিএস পরীক্ষার মতো হয়ে গেল না যে খালি এই কি জোনাকি পোকার পেছনের আলোয় পড়ে বিসিএস ক্যাডার হলাম। আসলে কি 40 টাকা ছিল? আরো বেশি ছিল, ঠিক আছে? ওই রে বাবা, আমার রাসেল মুন্সি ভাই আবার দ্বিতীয় বর্ষে। তা সবাই তো ম্যারিড, আমি তো ভাবছিলাম যে আমি ম্যারিড খালি। আচ্ছা, এখানে কিন্তু ওই যে কমন, দেখেন কতগুলো আপনাদের এখানে ইয়ে দেওয়া হয়েছে, কতগুলো আপনাদের চ্যালেঞ্জ, এমনি তো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, তারপর আবার কমন ইন্ট্রো থেকে কোনগুলো ইউজ করতে পারবেন সেগুলো দেওয়া হয়েছে। এই যে আর কি মোটামুটি কানেক্ট করাটা মনে হয় আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের ইকোনমিক প্রবলেম, হ্যাঁ। এই যে ইনফ্লেশন সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, ইনফ্লেশন, ঠিক আছে? এই হচ্ছে ইনফ্লেশন ফোকাসটা, মানে ইকোনমিক প্রবলেম। এগুলো একটু দেখবেন, আপনার ড্রাইভে না ঘাটলে বুঝবেন না। তারপরে যে ইকোনমিতে যদি যান, এই যে রেমিটেন্স কিভাবে লিখছে, যে বাংলাদেশ জার্নি টু ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা দেখেন, এটা যে আপনাদের 7টা হোমওয়ার্ক দেওয়া আছে না, 7টা হোমওয়ার্ক দেওয়া আছে তাই না? এই 7টার মধ্যে এই এইটা পড়লেই বুঝতে পারবেন যে কেমনে কানেক্ট করতে হয়, ঠিক আছে? এইটা হচ্ছে মেন কানেক্টেড করার বিষয়, হ্যাঁ। এই দেখেন, বাংলাদেশ জার্নি টু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এটা কিন্তু হ্যান্ড নোট দেওয়া আছে ওখানে, হ্যান্ড নোট ফোল্ডারে পাবেন, দেখেন কিভাবে করতে হয়। এই দেখেন কি সুন্দর করে প্রথমে ইন্ট্রোডাকশনটা কানেক্ট করছি। আচ্ছা, এটা একটু ইসে ওপেন করি, মাইক্রোসফট এজে। এটাই হচ্ছে মেইন আপনাদের শেখার যেটা কাজে দিবে, হ্যাঁ, এটা থেকে শিখবেন। ইন্ট্রোডাকশন গুলো কিন্তু অবশ্যই চেঞ্জ করবেন, সবাই যেন একই ইন্ট্রোডাকশন ইউজ করবেন না, তাহলে কিন্তু আমি বিরক্ত হব। বাংলাদেশ জার্নি টু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, বাংলাদেশ জার্নি টু সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট, টেকনোলজি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটাই হোক সেটাই আমাদের ইন্ট্রোডাকশনটা কি, এই দেখেন ছোট শর্ট চাচ্ছিলেন না, এইটুকু লিখবেন, হ্যাঁ, এইটুকু শর্ট করে দেওয়া আছে। বাংলাদেশ হ্যাজ মেড এ রিমার্কেবল স্ট্রাইডস, একই। তারপরে এখানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট মিনস কি, ওই যে ডেফিনেশনটা এখানে আমরা অ্যাড করে দিয়েছি। আর ভেতরে কিন্তু দেখিয়ে দিয়েছি যে ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা কিভাবে হবে। ওই যে টুয়ার্ডস ডেভেলপমেন্ট ছিল, সেখানে ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা ঢুকে দিয়েছি। এই আমাদের হয়ে গেল ইন্ট্রোডাকশন। এবার 4 পিলার অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, এই যে ইকোনমি। এবার যেহেতু ইনক্লুসিভ ডেভেলপমেন্টে বলতেছি, তাহলে কি ইন্ডিকেটরস দেখাতে হবে যে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের কি ইন্ডিকেটরস গুলো কি কি। তো বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন পাস্ট ডিকেডস হুইচ ক্যান বি ইনশিওরড বাই সেভারাল ইন্ডিকেটরস। কি কি ইন্ডিকেটরস আছে? প্রথমটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, দিলাম। তারপরে কি আছে? পার ক্যাপিটা জিডিপি, এছাড়া রিজার্ভ, রেমিটেন্স, যা যা ডাটা আছে সবগুলো ইউজ করা যায়। এখন কিন্তু ওই সবগুলোই কিন্তু হচ্ছে ইউজ করতে পারবেন না। এখন সেগুলো আবার কি একটু টেকনিক্যালি, যেহেতু আমি ডাটাগুলো জানি, তাহলে কি একটু টেকনিক খাটাইতে হবে না? এই হচ্ছে আমার টেকনিক। ওইগুলোকে আমি রিটেন ভাবে দিয়ে দিচ্ছি যে বাংলাদেশ বিসাইডস আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হ্যাজ ইনক্রিজড ফ্রম 3 করোড় টু 31 বিলিয়ন। তার মানে কি, এটা আমি যদি বক্স করে দিতে চাইতাম আমার খাতায় কিন্তু জায়গা ধরতো না, এই জন্য দুটা আমি বক্স দিয়েছি, বাকিটা ছকের মধ্যে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? Our poverty rate has declined from nearly 88% to around 87%। 72 সালে কত ছিল? 88% ছিল, এখন 18.7% হয়েছে। আচ্ছা, আর জিডিপি সাইজ কত হয়েছে? 460 বিলিয়ন, দেখছেন? এর মধ্যে আবার 3টা ডাটা ঢুকাই দিছে। তার মানে আপনি যেহেতু ইনক্লুসিভে অনেক ডাটা আপনি জানেন, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা জিডিপি, পোভার্টি রেট, এটা এগুলো সব হ্যান্ড নোট ফোল্ডার থেকে কিন্তু দেখে নিবেন, হ্যাঁ। এইভাবে আপনাদের কানেক্ট করতে হবে, তাহলে ডাটা কি ওখানে যা আছে সবগুলোই কিন্তু আপনি ডেভেলপমেন্ট ইস্যুতে ইউজ করতে পারবেন, কারণ সবগুলো আমাদের ডেভেলপমেন্টকে নির্দেশ করে। কিন্তু এটা আপনাকে একটু স্ট্র্যাটেজিক্যালি ফলো করতে হবে, কারণ সব ডাটা আপনি দিতে গেলে আমাদের জায়গা থাকবে না, ঠিক আছে? না, প্রথম খাতায় লিখবেন। খাতায় লেখার পরে সেটা হচ্ছে ক্যান স্ক্যানার দিয়ে এইভাবে স্ক্যান করবেন, ঠিক আছে, করে পাঠাবেন। আর কারোর যদি কম্পিউটার থাকে, তাহলে সে যদি টাইপিং করে দিতে পারেন সেটা আরো বেস্ট, তাহলে ওইটা অন্যরাও আবার প্রিন্ট করে পড়তে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? অনগোয়িং চ্যালেঞ্জেস, এখানে দেখেন 1 2 3 4 5 8টা দেওয়া হয়েছে, আমি যদি 4টা 5টা দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ওই কমন ফরম্যাটে সেইগুলাই, দেখছেন? এই 5টা দিবেন। তারপরে কি দিবেন? কি সলিউশন ইন অ্যাচিভিং ইকোনমিক ডেভেলপমেন্ট, 1 2 3 4 5, এই যে। তারপরে গভর্নমেন্ট মেজার্স কয়টা দিবেন? গভর্নমেন্ট কি কি উদ্যোগ নিয়েছে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জন্য? 1 2 3 4 4টা দিলেন। আর শেষে কি করলেন? আফটার অল, এই যে আমাদের ইন কনক্লুশন। আর কোটেশন দিতে চাইলে কোটেশন দিলেন, কোটেশন তো আমি অ্যাড করি নাই।
শুরুতে করছিলাম। তো এই যে দেখেন এই যে ফোকাসটা, এইটা দেখলে তো বোঝা যায় যে ভাই কেমনে আমাদের প্রেজেন্ট করতে হয়। আরো হ্যান্ড নোট ফোল্ডারে আরো ওগুলো কিন্তু আছে। আচ্ছা, ডেটা ভুল দিলে সমস্যা হয়। ডেটা ভুল দিলে একটু তো সমস্যা হবেই। আপনারা দুইভাবে লিখতে পারেন, যে অ্যাপ্রোমিক্স, দূর উচ্চারণই করতে পারি না, মানে অ্যাপ্রোক্স আর কি, ওটা মানে উচ্চারণ করতে গেলে কষ্ট হয়। অ্যাপ্রোমিক, অ্যাপ্রো, আচ্ছা যাই হোক উচ্চারণ না করি, সাবাকরাস, সাবস্ক্রাইবার ওই টাইপের আর কি, ঠিক আছে, সাবস্ক্রাইবার না বলে ওই টাইপের, ঠিক আছে। তো ওই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ডাটাটা আমরা যেমন যদি 17.8 বিলিয়ন হয়, আমরা লিখবো কি 18 বিলিয়ন অ্যাপ্রক্স, হ্যাঁ কাছাকাছি, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, পাশে অ্যাপ্রক্সটা লিখে দিবেন। যেমন 31.2 বিলিয়ন আমার মুখস্থ করতে কষ্ট হচ্ছে, আমি 31 বিলিয়ন অ্যাপ্রক্স লিখে দিলাম, তাইলে কিন্তু হয়ে যাবে। এই জন্য ডাটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ সবসময় কিন্তু তারা অন্তত ডেইলি স্টার পেপারটা পড়ে, আর ডেইলি স্টারের ভোকাব গুলো ইউজ করতে হয়। এই জন্য তাহলে এই হচ্ছে আমাদের 3 পেজের প্রেজেন্টেশন, ঠিক আছে। এই হচ্ছে তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, আর ওইটা হচ্ছে ইকোনমিক প্রবলেম, সবই দেখানো শেষ। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ওইটা, আর বাসায় ম্যাথ হচ্ছে ভেন ডায়াগ্রাম, হ্যাঁ ভেন ডায়াগ্রামের খায়রুল অ্যাডভান্স ম্যাথ হোক, খায়রুল ব্যাংক ম্যাথ হোক, বোর্ড বই থেকে হোক, যেখান থেকে হোক আপনারা করবেন। আজকে চাইছিলাম ম্যাথ করাবো, কিন্তু আসলে এনার্জি পাচ্ছি না আর। ওই ভেন ডায়াগ্রামের ভিডিওটা দেওয়া আছে, হ্যাঁ ভিডিওটা থেকে একটু দেখে নিন, ওখানে এই ম্যাথটা সলভ করা আছে। এই ম্যাথগুলো একটু সলভ, এই ম্যাথটা আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ আজকে আর করাচ্ছি না, এটা যেহেতু ভিডিও আপনাদের গ্রুপে দেওয়াই আছে। আর যদি না পান আমি আবার লিঙ্কটা শেয়ার করে দিব, বা ভিডিওটাই দিয়ে দিব। আচ্ছা, এখানে আমাদের শিখতে হবে যে দুই দুই টাইপের ম্যাথ কি করে করতে হয়, মানে দুইটা সার্কেলের ম্যাথ কেমনে করতে হয়, আর 3টা সার্কেলের ম্যাথ কেমনে করতে হয়, হ্যাঁ। 3টা সার্কেল শিখলে আসলে 2টা সার্কেল এমনি ইজি হয়ে যায়। এই ম্যাথটা দেখবেন 7 মিনিটের একটা ভিডিও আছে, এই ভিডিওটা থেকে একটু দেখে নিন, ঠিক আছে। যেমন হচ্ছে এটা আবার আমরা কিভাবে করি, যে টোটাল, টোটাল ইকুয়াল টু কি, ওয়াল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস হচ্ছে কি নান। এটা দিয়ে কিন্তু দুইগুলোর সবই করা যায়। আবার ভেন চিত্র দিয়েও কিন্তু আমরা মাইনাস করে করতে পারি। তো ভেন চিত্রের ক্লাস দুই, মানে আমার পেজে, মানে ওই যে আমাদের রিটেন যারা ইসে নাই, প্রিলিতে নাই, তারা তো আবার ওই যে বড় ক্লাসগুলো দেখতে পারবেন না, কিন্তু ওই যে 7 মিনিটের যে 3টা বক্সের ওই ভিডিওটা দেখবেন, যেটা থেকে এই ম্যাথটা সলভ করাইছি আপনাদের, হ্যাঁ এই যে ম্যাথটা সলভ করানো হয়েছে, এটা একটু দেখে নিবেন। এটা একটু দেখে নিন, হ্যাঁ আজকে আর আমি ম্যাথ নিয়ে আলোচনা করতেছি না, কিন্তু আপনার হচ্ছে বাড়ি আনসারই হোক, মানে যে কোনো ম্যাথ বই, ম্যাথ তো একই, প্রিভিয়াস ম্যাথ সলভ করবেন একই। আপনারা এত মজার মজার কথা বললেন, কমেন্ট পড়তেও ভালো লাগে, ঠিক আছে। আমি এখনো খাই নাই ভাই, আমি এখন হোটেলে যাব, যে খাবার খাবো এবং হচ্ছে রাতে সেহরির জন্য খাবার নিয়ে আসবো। এখন কয়টা বাজে, 11:24, মানে 1.5 ঘন্টা তো আমাদের কাজ হয়ে গেছে অলরেডি। মানে ওই রাতে খাবারটা নিয়ে অনেক সমস্যা হয়ে যায় রমজান মাসে, সেহরিও করতে হয় হোটেলের খাবার দিয়ে, যেহেতু ব্যাচেলর থাকি তো। আচ্ছা, হ্যাঁ আমি বলে দিচ্ছি শেষে, হ্যাঁ। ও সামারিতে 7টা ফোকাস লিখতে হবে, কমন ফরম্যাটে, সবার হচ্ছে সেম ইন্ট্রোডাকশন, সেম কনক্লুশন এবং সেম এই কানেক্ট করা কে কি করতে পারেন, এবং হচ্ছে ইয়ে রিটেন ক্লাস হচ্ছে এই জন্য একটু বেশি করালাম। রিটেন ক্লাস যেহেতু আমি 2 দিন নেই, রবি এবং বৃহস্পতিবার রাত 10টা, ঠিক আছে। সবাই মাথায় সেট করে নেন, রবি বৃহস্পতি রাত 10টা, এবং শনিবারে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিটের লাস্ট ডেট, তার আগে দিলে তো আরো ভালো। আচ্ছা, আর প্রিলিমিনারি হচ্ছে শনি সোম বুধ রাত 10টা, ঠিক আছে। আর শুক্রবারে হচ্ছে আমাদের মডেল টেস্ট প্রিলিমিনারির, আর শনিবার হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে এইটা। হ্যাঁ আমার প্রচুর ক্ষুধাও লাগছে, সেহরি করে আমি ঘুমাই পড়ছিলাম নামাজ পড়ে, খুব কষ্ট হচ্ছে। হোমওয়ার্ক গুলো আমি আরেকবার বলে দিই, হ্যাঁ। আচ্ছা, হোমওয়ার্ক, হ্যাঁ হোমওয়ার্ক কেউ একটু লিখে দিয়ে, হ্যাঁ গ্রুপে, ও আপনারা তো আর গ্রুপে এসএমএস করতে পারবেন না, ডিসকাশন গ্রুপে লিখে দিন। হোমওয়ার্ক হচ্ছে ডেভেলপমেন্ট ইস্যু, হ্যাঁ ডেভেলপমেন্ট, কেউ যদি পারেন ডেভেলপমেন্ট প্রোডাক্ট থেকেও লিখে, না আমি বলে দিচ্ছি কোনটা কোনটা, সিরিয়াল করে দিই, ঠিক আছে। সিরিয়াল বলে দিই, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট লিখবেন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট, সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে আর কি কি ছিল যেন ওখানে, আহ, আচ্ছা হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, বাংলাদেশ টুয়ার্ডস ইকোনমিক ইনক্লুশন, একই তো, সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট আর রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। আর হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট,
ডেভেলপমেন্ট লিখবেন তিনটা। হ্যাঁ, রুরাল ডেভেলপমেন্ট নোট করে নেন, একটু কেউ লিখে আমার কাছে পার্সোনালি পাঠাই দিন, আমি গ্রুপে দিয়ে দিব। রুরাল ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, বাংলাদেশ জার্নি টু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, বাংলাদেশ জার্নি টু সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, বাংলাদেশ জার্নি টু রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট থেকে। আর প্রোডাক্ট থেকে করবেন হচ্ছে, প্রোডাক্ট থেকে করবেন কি কি, রেমিটেন্স, রোল অফ রেমিটেন্স, রোল অফ রেমিটেন্স ইন বাংলাদেশ ইকোনমি। ঠিক আছে, রোল অফ ব্যাংকিং সেক্টর এখন না দেই, হ্যাঁ। রোল অফ হচ্ছে কোনটা দেওয়া যায়, সবগুলোতে ইকোনমিক প্রোডাক্টের এই যে পভার্টি এলিভেশন, রুরাল ডেভেলপমেন্ট সবগুলোই, রেমিটেন্সটা দিই। আর সাথে আমরা আর একটা কোনটা দেওয়া যায়, গুরুত্বপূর্ণ কোনটা আছে ওখানে, ইকোনমিক অ্যানালাইসিস থেকে দেখে নিই। প্রোডাক্টের মধ্যে মাইক্রো ক্রেডিটটা, মাইক্রো ক্রেডিটের তো আবার একটু ডাটা লাগবে, মাইক্রো ক্রেডিটটাই করে আসেন, হ্যাঁ। এই পাঁচটা বাসা একটু করেন, যেহেতু অনেকদিন টাইম। মাইক্রো ক্রেডিট, ঠিক আছে, রোল অফ মাইক্রো ক্রেডিট। সবাই দেখবো কেমন কানেক্ট করা শিখছেন, ঠিক আছে। এইটাই শনিবার, শনিবারের আগে, শনিবারের আগে, কারণ আমি শনিবার রাতে আবার দেখতে হবে, রবিবারে আপনাদের আবার রিভিউ দিব না, যাদের খাতাগুলো ভালো হবে সেগুলো তো এখানে রিভিউ দিব। হ্যাঁ, ক্লাস শেষে আমি হচ্ছে ওই যে দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু পরে চেক করবেন, দেখবেন যে আমি এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। ডিসকাশন গ্রুপটা আমি এখনই দিয়ে দিচ্ছি। উম, সবাই হচ্ছে হোয়াটসঅ্যাপে চেক করেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেখেন, এখনই আমি দিয়ে দিচ্ছি। সবাই একটু জয়েন হয়ে যায়, হ্যাঁ। ওখানে যে ডিসকাশন ফোল্ডার আছে ওখানে সাবমিট করে দিবেন। ওখানে দেখবেন যে টপিক ওপেন করা আছে। না বুঝতে পারলে আমাকে পার্সোনালি একটু ইনবক্সে মেসেজ দিন। হ্যাঁ, স্যাটারডে, পরশু দিন। কারণ এখন তো আপনার মনে হচ্ছে আজকে আহ, বৃহস্পতিবার ক্লাস, এই জন্য আপনার শনিবার মনে হচ্ছে, কিন্তু সাবমিশন তো শনিবারেরটা শনিবার এবং বৃহস্পতিবার মিলে যখন আপনি করবেন, শনিবারটা তো আপনার খাতায় নোট করাই থাকবে, বৃহস্পতিবার এই দুটো যখন একসাথে সাবমিট করবেন, তখন হচ্ছে দেখবেন যে আসলে লং টাইমই মনে হচ্ছে, তখন তো একদিনে এত পড়াও দেওয়া থাকবে না। এই আপনার কিন্তু রিটেনের 80% কমপ্লিট হয়ে গেছে, বাকি যা আছে ও তো 20% বাকি আছে, একদিনে আপনাদের 80% কমপ্লিট করে দিলাম একটা লম্বা ক্লাস নিয়ে। কারণ ওই শুরু করলে এই টপিক ধরে রাখতে ভালো লাগে না, মনে হয় যে টপিক গুলো একটু ধরে দিই। অনেকে ভাবে যে আজকে শিখাই দিলে কালকে শিখাবো, পরশু কি ক্লাস নিবো, আমি এটা ভাবি না, আমি ভাবি যে শিখাই দিলে তারা রিভিশন করবে, আমারে কম জ্বালাবে। আমি যখন টিউশনই করতাম আমি একটা জিনিসই ভাবতাম। হ্যাঁ, হ্যাঁ, ডায়াগ্রাম করে জাস্ট আপনি করলেই হবে, মনে করেন যে এই যখন করলেন, ঠিক আছে, 5 3 2, তাহলে আপনি শুধু লিখতে পারবেন যে আহ, শুধু একটি নিয়েছে 5+3+2, 10 জন। আপনার 100% ফুল মার্ক, কারণ আপনি তো ডায়াগ্রামে জিনিসটা ক্লিয়ারই করে দিচ্ছেন। আপনার তো এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস মাইনাস এন ইন্টারসেকশন সি, এগুলো কিছু লেখার প্রয়োজনীয়তা নেই। আপনি জাস্ট জিনিসটা হচ্ছে বুঝতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা সবাই মাহমুদা বিতু আপুর জন্য দোয়া করি, উনি অনেক অসুস্থ, ওনার একটা মানে পার্সোনাল সমস্যা হয়েছে, সবাই ওনার জন্য দোয়া করবো যেন উনি দ্রুত সুস্থ হয়ে যায়। আমাদের সোহেলি আপু আছে, উনি অনেক অসুস্থ, তার জন্য দোয়া করবেন। কারণ আমি কিন্তু মোটামুটি সবাই খোঁজ রাখি এখানে, যারা যারা কথা হয়, কে কে অসুস্থ সবাই আমরা জানাই। তো এই জন্য আমরা সবাই দোয়া করবো, ঠিক আছে, রমজান মাসে সবার দোয়া কাজে লাগবে। এবং যারা অন্য ধর্মাবলম্বী তারা আশীর্বাদ করবেন যেন তারা সুস্থ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পড়া। তো এখান থেকে ভেন ডায়াগ্রাম কি কি পড়বেন আমি বলে দিই, হ্যাঁ। ভেন ডায়াগ্রাম, টু সার্কেল মেথড পড়বেন, টু সার্কেল মেথড থেকে করবেন 7টা ম্যাথ, হ্যাঁ, 7 রকম, একরকম ম্যাথ করার দরকার নাই। আর থ্রি সার্কেল মেথড থেকে করবেন 7টা ম্যাথ, ঠিক আছে, মোট 14টা। তাহলে ম্যাথ থাকলো 14টা, ফোকাস থাকলো কয়টা, ফোকাস থাকলো হচ্ছে 5টা। 3টা হচ্ছে ডেভেলপমেন্ট, আর দুইটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রোডাক্ট। দেখি কে কত সুন্দর করে করতে পারে। এই আজকে বৃহস্পতিবার, শুক্র শনি, হ্যাঁ শনিবার 2 দিন টাইম পাচ্ছেন, একটু পরিশ্রম হয়ে যাবে। আবার অনেকের আবার মনে হয় এই শুক্রবারে মডেল টেস্ট আছে, প্রিলিমিনারি। আচ্ছা, আপনাদের জন্য যেহেতু আজকে প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, আপনারা রবি সোমবার পর্যন্ত দিতে পারবেন, হ্যাঁ। রবি সোমবার পর্যন্ত দিয়েন, রবিবারে তোমার ক্লাস আছে, চেষ্টা করবেন যে রবিবারের দিনের মধ্যে দেওয়ার জন্য, ঠিক আছে, রবিবার লাস্ট টাইম, ওকে। আর টাইম বাড়ানো যাবে না।
আমি একটা সমস্যার মধ্যে আছি, আমি যখন ইনিশিয়াল দেই, যখন কেউ সাইন নিতে আসে, তো আমার এক একটা এক এক রকম হয়ে যায়। কি একটা বিপদ! আমি তো নিজে সেকে যদি এই সাইন দেই, তাহলে তো নিজে টাকা উঠাইতে পারবো না। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই। যদি আপনারা চাকরি পেতে চান এবং নিজেকে ম্যাচিউরড বানাইতে চান, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন: কোন বই পড়বো, এই প্রশ্নটা থেকে দূরে থাকবেন। কারণ সব বই এক। ঠিক আছে? কোন ম্যাথ বই করব, যে কোনো একটা করেন, কারণ সব ম্যাথ বই এক। যেটা আপনার কাছে ইজি লাগে সেটা থেকে করবেন। আমি জাস্ট আপনাদের রিকমেন্ড করে দিচ্ছি, বই যে কোনো একটা থেকে করবেন। আচ্ছা, একজন লিখেছেন স্মৃতি আপু পরীক্ষা আছে। হ্যাঁ, কাল পরীক্ষা আছে, আমি জানি। কালকে আপনাদের মডেল টেস্ট আছে, পুরো উইকলি মডেল টেস্ট, অনেক পড়াশোনা করতে হবে। দিয়েন, রবি সোমবার দিলে হবে, রবিবারও দিয়েন, সোমবারও দিয়েন। সবারটা আমি চেক করে দিব, ঠিক আছে? হোমওয়ার্কে কি না না, আমার কমন ইনক্লুশন ইউজ করতে তো বলি নাই। ওখানে 15টা দিছি, এখানে মোট 15টা ইন্টার কনক্লুশন দেওয়া আছে। যদি কারো বানাইতে অসুবিধা হয়, অবশ্যই আমারটা ইউজ করবেন। আর কেউ যদি পার্সোনাল থাকে, তাহলে সেই পার্সোনাল নিজের মতো করে অন্য সোর্স থেকে তৈরি করে দিবে। কিন্তু আমি দেখবো যে পাঁচটায় যেন একই ফরম্যাটে আপনি লিখতে পারতেছেন কিনা, কতটুকু কানেক্ট করতে পারতেছেন, এইটাই। ঠিক আছে? হ্যাঁ, ব্যাংকে এসে দেখি সবাই সব থেকে বেশি যেটা পাই, স্যার একটু লিখে দিবেন ভাউচারটা। কেন? স্যার চশমা আনতে ভুলে গেছি। তাই আমি বলি যে, আপনি ব্যাংকে আসছেন, তো চশমা নেননি কেন? তখন আর কোনো কথা বলে না, মানে ইচ্ছা করে, মানে ভাউচার লিখতে পারে না। এইটা। তো আপনার এই কথাটা দেখে আমার মনে হলো, এইটা ম্যাক্সিমাম এসে বলে, স্যার একটু আমার চেকটা লিখে দিবেন। আমি, কেন? চেক তো লেখা নিষিদ্ধ। স্যার চশমা আনি নাই। স্যার একটু জমা স্লিপটা লিখে দিবেন। এইটা। ঠিক আছে? এত তো পড়া না তো। পড়া যদি একটু পরিশ্রম না করেন, তাহলে কেমনে পাশ করবেন আপনি? 24 সাল ভিত্তিক চাকরি পাইতে হবে না? চাকরি পাইতে গেলে একটু পরিশ্রম করবেন না? দেখবেন 24 সাল ভিত্তিক প্রিপারেশন নিচ্ছেন, এর মধ্যে দেখবেন যে কোন একটা নন ক্যাডার বা হচ্ছে 11-12 গ্রেডের একটা চাকরি আপনার হয়ে গেছে, শুধু এই প্রিপারেশন নিয়ে। কারণ কি, সব রিটেনেই আপনার এটা কাজে লাগবে। এটা কিন্তু ব্যাংকের জন্য না শুধু। এই যে আমি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে চাকরি পেয়েছিলাম, ওখানেও তো আমাদের যে এই টাইপটা আসছিল সেটা। আপনাদের কিন্তু আরো একটা জিনিস হচ্ছে, শেখাবো কি করে আপনারা হচ্ছে কনস্টিটিউশন গুলো কানেক্ট করবেন। মানে আমাদের যে যে কি বলে ওটারে, ওই কনস্টিটিউশন আর কি, বাংলা মনে পড়তেছে না। সংবিধান, সংবিধান, সংবিধান কি করে প্রত্যেকটা ফোকাসের সাথে কানেক্ট করতে হবে, কি করে এসডিজি কানেক্ট করতে হবে, এগুলো আপনাদের শিখিয়ে দেবো। এগুলো ধাপে ধাপে শেখানো হবে। এক্সামে অনেক পড়া, এখানেও অনেক পড়া। আচ্ছা, সমস্যা নাই, আপনারা অ্যাসাইনমেন্ট দিতে থাকবেন, আমি দেখতে থাকবো। পুরো সপ্তাহ আপনাদের টাইম যান, ওপেন করে দিলাম। ওপেন। পুরো উইক হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট সেন্ড করতে থাকবেন, আর আমি পুরো উইক হচ্ছে আপনাদের রিভিউ দিব। আমারও ভালো, একসাথে অনেকগুলো হলে আমার প্রেশার হয়ে যাবে। আমি ফ্রি টাইমে একটু একটু করে দিয়ে দিব, ঠিক আছে? রিলেটেড অ্যাসাইনমেন্ট নিয়ে তাহলে কোনো প্রেশার নাই, জাস্ট দিবেন আর আমি রিভিউ দিয়ে দিব। আর প্রিলিটা হচ্ছে পরীক্ষাটা ভালো করে দেন, প্রিলি না পাস করে করলে তো রিটেনে কোনো ইয়ে নাই। ঠিক আছে? আর ল্যাপটপে আমার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো। ব্যাটারি নাই, এই জন্য সিগন্যাল দেয়। ঠিক আছে? অলরেডি চার্জে বসানো আছে, অলরেডি ইন চার্জিং মোড। হ্যাঁ, পাওয়ার মোড প্লাগড ইন করা আছে। হ্যাঁ, এটার সমস্যা হচ্ছে আমার ব্যাটারিটা নাই, এটা এখন পিসি হয়ে গেছে। ব্যাটারি নষ্ট হয়ে গেছে, যেহেতু বয়স অনেক, তো আমি কিনছিলাম অনেক আগে, 2015 সালে কেনা। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, সেই সময় থেকে ইউজ করি, এই জন্য। আর একটা প্রবলেম দেখবেন, মাঝে মাঝে রিফ্রেশ হয়, কারণ হচ্ছে র্যাম কম তো। রিফ্রেশ হলো এটা ফাস্ট হয়ে যায়। মেঘলা ময়না ভাই, আমি একদম নিউ তো, একসাথে আপনি জাস্ট সিস্টেমটা শিখে নেন, ঠিক আছে? জাস্ট হচ্ছে সিস্টেমটা শিখে নেন, তাইলে হচ্ছে হয়ে যাবে। এক্সাম দিলে মেরিটে নাম আসে না, লগ আউট করলে কি? হ্যাঁ, লগ আউট করবেন কেন? সাবমিট করার পরে তারপরে আপনি বের হয়ে আসবেন, তাইলে আপনার মেরিট লিস্টে নাম চলে আসবে। আর পরীক্ষার আগে আপনি নাম দিলেই হবে, মানে পরীক্ষা দিলেই হবে, ঠিক আছে? তো অনেক টাইম হয়ে গেছে, 11টা 35 বাজে। এত রাত্রে বাইরে গেলে খাবার পাবো কিনা তাও সন্দেহ। তো আমি হচ্ছে লেগে ফেলছি। ম্যাক্সিমাম ল্যাপটপ গুলো পিসি হয়ে যায় কিছুদিন পরে, কিন্তু আমারটা একটু বেশি বয়স আসলে, এই জন্য সমস্যাটা হচ্ছে। তো এগুলো কি জানেন, এই যে এতগুলো লিখলাম, এটা হচ্ছে চর্যাপদের ভাষা। ঠিক আছে? চর্যাপদের ভাষা, কান্নপা আর লুইপার লেখা হচ্ছে কিছু পদাবলী। তাদের লেখাগুলো এই টাইপেরই ছিল। তো এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, পদাবলীও পেয়ে যাবেন। ব্যারন 33 তো প্রতিদিনই ক্লাস হয়। ও না, ব্যারন 33 না, ব্যারন তো 33 না, ব্যারন তো 800টা ওয়ার্ড আছে। ব্যারন এখন শুরু করি নাই। ঠিক আছে? হ্যাঁ, আমি আর অনেক টাইম হয়ে গেছে, খাবার পাবো কিনা এটাও একটা সন্দেহ। আর বরিশাল শহর তো আসলে অতটা ইয়েও নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।
হচ্ছে আমি কন্টিনিউ করতেছি না। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা সবাই একটু গ্রুপে, ডিসকাশন গ্রুপে কেউ একটু লিখে দেন, আমি কপি করে যেন একটু ইসে দিয়ে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আদাব জানাচ্ছি এবং আমার ধর্মাবলম্বী ভাই বোনদের আসসালামু আলাইকুম।